the call of Comrade Lenin, there arose the partisan. Through the winter's cold and famine, from the fields and from the towns, at the call of Comrade Lenin, there arose the partisan. At the call of Comrade Lenin, there arose the partisan. भूख सर्दी मौत से लड़कर, गाँव और शहर से होकर, कॉमरेड लेनिन के आह्वान चले मुक्ति सेना दल। कॉमरेड लेनिन के आह्वान चले मुक्ति सेना दल। भूख सर्दी मौत से लड़कर, गाँव और शहर से होकर, कॉमरेड लेनिन के आह्वान चले मुक्ति सेना दल। कॉमरेड लेनिन के आह्वान चले मुक्ति सेना दल। They destroyed the White Guard forces, and to hell the bandits they hurled, and on Pacific Ocean the workers' flag unfurled, and on Pacific Ocean the workers' flag unfurled. नरक के द्वार पे भारी, दुश्मन के हर दस्ते, प्रशांत सागर के ऊपर लहराए लाल झंडे। प्रशांत सागर के ऊपर लहराए लाल झंडे। नरक के द्वार पे भारी, दुश्मन के हर दस्ते, प्रशांत सागर के ऊपर लहराए लाल झंडे। प्रशांत सागर के ऊपर लहराए लाल झंडे। শ্যামদাস শুরু করেন আপনি। শুভ সন্ধ্যা। আজকে আমরা মহামতি লেনিনের 151তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রগতি টিভি ইউএসএ কর্তৃক যে সিরিজ অনুষ্ঠান চলছে তার দ্বিতীয়টিতে এসছি। আজকের আমাদের অনুষ্ঠান সাম্রাজ্যবাদ ও আন্তর্জাতিকতাবাদ প্রসঙ্গে লেনিন। আমি আপনাদেরকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এই প্রসঙ্গে দুটো কথা অবশ্যই বলা দরকার। ভূমিকাটা এরকম, আমরা যারা মার্কসের অর্থশাস্ত্রের সাথে পরিচিত তাদের একটা ধারণা আছে বা ধারণা করা গিয়েছিল এইরকম যে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বের কারণে এক সময়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণ ঘটবে। কিন্তু দেখা গেল সেই জায়গায় একটু ব্যত্যয় ঘটছে। আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় সেটি কমরেড লেনিন তীক্ষ্ণভাবে উপলব্ধি করেছিলেন এবং বিশ্লেষণ করেছেন যে না, তারপরেও একটা ধাপ রয়েছে যেখানে পুঁজিপতিরা ওই চিরায়ত দ্বন্দ্বের ফলে ভেঙে পড়েনি, তারা তাদের সেই যে মানে যেটাকে আমি বলতে চাই যে তাদের যে আয়ু সেটাকে বাড়াতে সক্ষম হয়েছিল। তো সেই কারণে উনি যে বিশ্লেষণটা করেছিলেন সেটাকেই আমরা আজকের আলোচনায় স্থান দিচ্ছি। লেনিনের মতে সেই বিষয়টি ছিল সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদী হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। এই আলোচনা মূলত আমরা করব
এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের মুখ্য আলোচক, আমাদের অতি কাছের মানুষ ডক্টর হায়দার খান। হায়দার ভাই একাধারে নানা বিষয়ে উনি এক পণ্ডিত মানুষ, বিশিষ্ট অধ্যাপক, সিনিয়র ফেলো, আন্তর্জাতিক পরামর্শক এবং ইউনিভার্সিটি অফ ডেনভারের অর্থনীতি বিভাগের অধ্যাপক। ওনার নানা বিশেষণ আমরা এখন নাই বললাম, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি আমাদের বন্ধু মানুষ, উনি মেহনতু মানুষের বন্ধু এবং আমাদের খুব কাছের লোক। এইটি হচ্ছে উনার বড় পরিচয়। আমি আলোচনার শুরুতে একটু নিয়ম কানুন বলতে চাই। আপনারা যারা উপস্থিত আছেন, আমরা মূলত হায়দার ভাইয়ের কাছ থেকে অ্যাবাউট 35-40 মিনিট শুনবো, তারপরে 15-20 মিনিট আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রশ্নোত্তর পর্ব অথবা আপনাদের ছোটখাটো মতামত যদি দিতে চান সেটা দিতে পারেন। এবং বলে রাখছি যে প্রগতি টিভির এই অনুষ্ঠান ফেসবুকেও সরাসরি দেখানো হচ্ছে, আপনারা সেখানেও অংশগ্রহণ করতে পারেন। প্রগতি টিভি ইউএস এর ফেসবুক পেজে সরাসরি লাইভে দেখতে পারেন। তো আমি এই পর্যায়ে সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আপনার মাইক গুলো বন্ধ রাখেন তাহলে অন্যদের আলোচনা করতে সুবিধা হবে এবং প্রয়োজন মতো আপনি আপনার মাইক অন করে কথা বলবেন। আর আরেকটা ব্যাপার এখানে আমরা বলতে চাই, হাত তুলেও আপনি বলতে পারেন যে না আপনি কথা বলতে চান। এটি আর সংক্ষিপ্ত প্রশ্ন হলে খুব ভালো হয়, মতামত যদি 1-2 মিনিটে শেষ করতে পারেন খুব ভালো হয়। ধন্যবাদ। তো আমি আজকের আমাদের প্রধান আলোচক ডক্টর হায়দার খানকে অনুরোধ জানাচ্ছি তার আলোচনা উপস্থাপন করার জন্য। প্রসঙ্গ সাম্রাজ্যবাদ ও আন্তর্জাতিকতাবাদ প্রসঙ্গে লেনিন। অনেক ধন্যবাদ উদ্যোক্তাদের এবং শ্রোতা ও দর্শকদের। লাল সালাম। Let me just state for those comrades who have joined very graciously but do not know Bangla, that I will give a summary for 10 minutes at the beginning, and then I will speak in Bangla for another half an hour. But those comrades who will have heard the English part, please, if you have questions or comments, send them and mention that you'd like to hear from me in English for that particular question or comment. But thank you all for coming. I see some names, comrade from China, and from other places already here, and more I'm sure will be listening, and I encourage all of them to join us. At the beginning, let me remember with deep respect and gratitude all the fighters who preceded Lenin, especially those from the Paris Commune, and those who followed Lenin and the revolutionaries in the former Soviet Union, in particular the revolutionaries in China and the revolutionaries in Vietnam, the revolutionaries in South Asia and the Middle East, and the Americas and Australia as well. Our struggle is worldwide, and it is worldwide because in particular imperialism today is worldwide. In fact, I would call this by its proper name, which is world capitalism. So let me try to be a bit systematic and present things at the beginning for our comrades who don't know Bangla in English. First of all, Lenin was a great innovator in methodology. He developed further
historically well-informed, dialectical, logical, concrete analysis of concrete conditions. And I want to emphasize this concrete analysis of concrete conditions. And this is very, very important. Next, substantively, he developed more than anyone else, although it's implicit in part in Marx, Marx's idea of competition as rivalry, an idea of concentration and centralization of capital. But Lenin developed fully the substantive theory of capitalist imperialism in the context of the late 19th century and World War I. We have to ask, however, what is relevant today? And that's what I will focus much of my talk on. A question that we can supplement that by is, how do we retain the core theoretical insights while addressing the concrete specificities of the 21st century geopolitics? And there we have to consider the foreign ministers meeting in London that just ended, the Quad that was formed as an alliance against China and Russia, and the tensions that permeate the world, leaving aside the tremendous economic crisis that we are still going through. And it's not just because of COVID, although COVID has exposed this in a way that probably otherwise would have taken longer for people to understand. But how do we fight for our interest and for the common interests of humankind as well as other species and nature? We need more than ever the idea and practice of democratic internationalism. And here I want to emphasize Lenin's genuine advances over Marx, who definitely was a great fighter and a great internationalist, but of necessity, I think, during that time, the Marx and Marxists and First International and even Second International, they were Eurocentric. Lenin's radical departure from Eurocentrism is something that I want to emphasize. Then we can raise the question, what should be our Leninist democratic internationalism in the 21st century? Because much depends on that. Much of the future of this planet and certainly of human beings will depend on right answer to this question, which will also lead to the formation of right type of organization and right strategies and tactics. So we also have experienced some advances in these theories since Lenin's writings and the Leninist version of socially embedded intersectional capabilities theory, something that I advanced over the last period of about 20 years based on my great teacher, Amartya Sen's ideas of capabilities. But I have tried without distorting, I think, his original intention to advance this in the direction of the toiling people in the world and their struggles that will, and only that will, liberate all of humankind. Then we have to remember that Georgy Lukács in the 1920s correctly called Lenin theoretician of practice. So using that, we can ask a very relevant question. How can new theoreticians of practice, especially from the young people today, emerge? And especially, this is a question that has to be asked about the global South today. Lenin was absolutely right in pointing that revolution, the center of gravity of revolution, center of gravity of the world revolution, was moving towards the East. And it still, I think, is pretty much that way, although the world is much more interconnected today. So we do not know where the weak links of the chain
will occur today. So we have a wider scope, but Global South is still very important. Lukáš also pointed to the actuality of revolution in Lenin's thought and Lenin's organizing capacity and Lenin's leadership. And in this revolutionary epoch, we have to really understand as deeply as we can the actuality of revolution so that we don't surrender to a pessimism of, to a paralysis of revolutionary will. That will be really disastrous. We have to firmly emphasize that the bourgeoisie has long ceased to be a politically revolutionary class. In fact, it has become a very reactionary class. So how can the present revolutionary class and its allies play their historic role? And how do we combine the dialectics of reform and revolution, building a base and mass revolutionary democratic internationalist parties of the 21st century? These are important issues to discuss. And I just want to mention that here, there will be key roles of indigenous people's rights movements, ecological rights movements from below, and also the key role of non-elite, especially working women and other marginalized groups. And let me just finish the English part by saying, I define ecological imperialism in particular, and this is built on Lenin's theory of imperialism clearly. So ecological imperialism under global capitalism can be defined rigorously by following a circuit of capital approach grounded in a dialectical scientific realist epistemology and ontology. And I will mention during the Bangla part briefly how Lenin actually advanced his realist thought from the 1890s onward. And we can show that a new Leninist theory of imperialism and ecological imperialism can be constructed through this kind of conceptualization, especially thinking about international circuits of capital. But key to our effort will be what Lenin emphasized: the political side was equally important, if not more important, than the evolution of the economic side. This is where Lenin actually stands out among all other theorists of that epoch, and even today. So I don't want to spend too much more time. I invite people who are listening in English to raise their questions and make their comments, and I will respond to them. But just to end this part, I want to quote a few lines from a very important poem by the English revolutionary poet Shelley, which she wrote after the Peterloo massacre, where workers were shut down by the English bourgeoisie and feudal elements when they formed one of the first organized workers' movement. Many know this by the Chartist movement. And at the end of that poem, Lenin addresses the working people. Shelley addresses working people. Rise like lions after slumber in unvanquishable number. Shake your chains to earth like dew, which in sleep had fallen on you. Ye are many, they are few. That is true even today. And that is what we must build upon. এখন আমি বাংলায় শুরু করছি, কবিতা দিয়ে ইংরেজিটা শেষ করলাম, কাজেই কবিতা দিয়ে বাংলাটা শুরু করা যায়। হায়দার ভাই একটু থামাই আপনাকে এক সেকেন্ড। হ্যাঁ, আপনার ক্যামেরাটা আরেকটু উপরের দিকে নেন, কারণ আপনার চোখটা অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছে নাক থেকে চোখের উপর। ও আচ্ছা, আমি ক্যামেরাটা দিয়ে দেখে নেই ভালো করে তাহলে। এর মধ্যে সবাইকে আবারও বলছি, আপনারা চ্যাটে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করলে চ্যাটে করতে পারেন, পরবর্তীতে আলোচনাতেও করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ঠিক মতো? ইউ আর ভেরি ফাইন নাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটু নামিয়ে দিই। না, এখন চমৎকার আছেন, এখন আচ্ছা বেশ, এরকমই তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফিরে যাই। এই কবিতাটা তো অনেকেরই জানা, সুকান্ত
ভট্টাচার্যের লেনিন। এখানে প্রথমে কয়েকটা লাইন দিয়ে আমি শুরু করতে চাই, কারণ এটা খুবই প্রাসঙ্গিক। লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। বিদ্যুৎ ইশারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন। দিকে দিকে কোণে কোণে লেনিনের পদধ্বনি আজও যায় শোনা, দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজও সম্বর্ধনা। পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেনিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে। তাই আমি বলবো লেনিন এখনো জীবিত, এবং এই নামে কিন্তু এই শিরোনামে একটি গানও রচিত হয়েছে ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নে, এবং আপনারা হয়তো সেটা শুনে থাকতেও পারেন। তবে আমি শুরু করব বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে। চীন, রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র এবং কোয়াড বা কিউএসটি ভূরাজনীতির সবচাইতে বড় সংকট এই মুহূর্তে। সাম্রাজ্যবাদের তত্ত্ব লেনিন যেটা দিয়ে গেছেন সেটা কিন্তু এই ক্ষেত্রে খুবই প্রযোজ্য, এবং এই সংকট অনুধাবনে লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আমাদের অনেকভাবেই সহায়তা করে। তবে একটু পরে আমি বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে এটি ব্যাখ্যা করব। এর সঙ্গে জড়িত আছে আমাদের পরিবেশ প্রতিকূলতার এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মহাসংকট। এখানেও সাম্রাজ্যবাদের তত্ত্ব, বিশেষ করে ওই পরিবেশ এবং প্রতিবেশমূলক সাম্রাজ্যবাদ যে তত্ত্ব আমরা অগ্রসর করার চেষ্টা করেছি, সেটা অবশ্যই এই সংকট অনুধাবনে সহায়তা করতে পারে। আরেকটি প্রশ্ন করা যায় এই প্রসঙ্গে, বর্তমান পরিস্থিতিতে টেকসই উন্নয়ন কি আদৌ সম্ভব? এটা নিয়ে অনেক হইচই হয়েছে বিশেষজ্ঞ মহলে এবং উদারনৈতিক বুর্জোয়া মহলে। আমি সোজা কথায় উত্তর দেব, না, এটা সম্ভব নয়। পুঁজিবাদের এই আওতায় এই টেকসই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং আমাদের অন্য পন্থার দিকে তাকাতে হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে উত্তর দক্ষিণ এই দুই বলয়ের দুই শ্রেণীর রাষ্ট্র এবং সমাজই ফ্যাসিবাদের দিকে ক্রম অগ্রসরমান। বর্ণ ও শ্রেণী বৈষম্য এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিরসনে সঠিকভাবে সাম্রাজ্যবাদের তত্ত্ব বুঝে নিজ থেকে গণতান্ত্রিক আন্তর্জাতিকতার বিষয়টি আমরা কিভাবে দেখব? সর্বোপরি এই তত্ত্বের আলোকে অগ্রসর হওয়ার স্ট্র্যাটেজি কিরকম হওয়া প্রয়োজন। এখানে আমি বলে রাখি, আমি 11টি পয়েন্টে 11 দফাতে এটার আলোচনা করেছি। সেটা পাওয়া কঠিন নয়। সময়ের খাতিরে আমি ওগুলো আর উল্লেখ করব না। এখানে আমি অন্য কয়েকটা বিষয় উল্লেখ করব যেগুলো এগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি শুধু এইটুকুই বলবো যে সবচাইতে গুরুত্বপূর্ণ থিসিস এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে প্রতিবেশ লুণ্ঠনকারী সাম্রাজ্যবাদ বা ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম তত্ত্ব খুবই জরুরি। পুঁজির চক্র বা সার্কিট অফ ক্যাপিটাল থেকে আন্তর্জাতিকভাবে একচেটিয়া পুঁজি আর দমনমূলক অলিগার্কিক রাষ্ট্রসমূহের প্রতিযোগিতা এবং সামরিক আগ্রাসনমূলক পদক্ষেপে মানব জাতি এবং পরিবেশ রক্ষার জন্য বিরাট হুমকির জন্ম দিয়েছে। তো এখানে আমি এই প্রশ্নটা তুলতে চাই, তাহলে যে বিশ্বায়ন নিয়ে এত কথাবার্তা, এই বিশ্বায়নকে আমরা কিভাবে দেখব? এবং লেনিনের যে চিন্তা, লেনিনের সাম্রাজ্যবাদ সম্পর্কিত যে চিন্তা এবং তত্ত্বাবলী, তার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে দেখব? লেনিনকে যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে চাই এবং পারি, তাহলে আমার মনে হয় যে দুরকম বিশ্বায়নকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উপর থেকে বিশ্বায়ন, আর একটা হচ্ছে নিচ থেকে গণতান্ত্রিক আন্তর্জাতিকতার ভিত্তিতে বিশ্বায়ন। দুটোই আমাদের আছে এবং চলছে, কিন্তু প্রথমটির দাপট অনেক বেশি, দ্বিতীয়টির দাপট আমাদের বাড়াতে হবে। আমার মনে হয় যে আজকের এই আলোচনা থেকে আর কিছু না হোক, এইটা নিয়ে যদি আমরা একটু ভাবতে পারি যে আমরা কিভাবে নিচের থেকে এই নিচের বিশ্বায়ন অথবা গণতান্ত্রিক আন্তর্জাতিকতাবাদের উদ্ভাবন তো হয়ে গেছে, কিন্তু এটার প্রসারণ আমরা কিভাবে করব, সেটা খুবই জরুরি একটা বিষয় বলে আমার অন্ততপক্ষে মনে হয়। এখন সেই জন্যই আমি
বলবো যে সাম্রাজ্যবাদী বিশ্বায়ন এবং নিচের থেকে বিশ্বায়ন, এই দুই রকম বিশ্বায়নের পার্থক্য নির্ণয় করার প্রাথমিক পদক্ষেপ, একমাত্র তাই আমি অন্তত পক্ষে আমার ক্ষুদ্র চিন্তা শক্তিতে যেটা সম্ভবপর সেটা নিয়েছি। এই প্রাথমিক পদক্ষেপ থেকে ভবিষ্যতে পৃথিবীর জন্য গণমুখী কর্মসূচি তৈরি করা দরকার, এবং তার একটি আংশিক প্রাথমিক প্রস্তাবনাই আমার এই আজকের বক্তৃতার মূল বিবেচ্য বিষয়। তাহলে আমরা উপর থেকে যে বিশ্বায়ন সেটাকে কিভাবে দেখব? সংক্ষেপে বলতে পারি যে 1970-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা দেখা দেয়। একাধারে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব এর একটি দিক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত দ্বন্দ্ব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর স্থিতিশীলতার সন্ধানে পুঁজি শ্রমকে যে ছাড় দিয়েছিল সেই সামাজিক চুক্তি অস্থিতিশীলতা। 70-এর সংকটের সময় থেকেই পুঁজিবাদী রাষ্ট্রগুলি শ্রেণী সংগ্রামের ক্ষেত্রে পুঁজির স্বার্থ রক্ষার কাজে অনেক বেশি তৎপর হয়ে ওঠে, এবং 80-র দশকে রেগান থ্যাচারের যুগে উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে দ্বিতীয় যুদ্ধোত্তর পূর্বোক্ত সামাজিক চুক্তির ওপর বিরাট আঘাত নেমে আসে। প্রায় একই সময়ে তৃতীয় বিশ্বের কয়েকটি পুঁজিবাদী উন্নয়নকামী দেশ বিদেশি ঋণের ভারে নত হয়ে যায়। লাতিন আমেরিকার মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, এশিয়ার ফিলিপিন্স এবং আফ্রিকার নাইজেরিয়া সহ তৃতীয় বিশ্বের প্রায় সব দেশই এই ঋণ সংকট বা ডেট ক্রাইসিসের সম্মুখীন হয়। এই সুযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক প্রধানত স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির মারফত তৃতীয় বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা হ্রাস, মুক্তবাজার অর্থনীতির প্রচলন, ম্যাক্রো পলিসির রক্ষণশীলতা ইত্যাদি সহ সার্বিকভাবে সাম্রাজ্যবাদী শোষণের পথ উন্মুক্ত করতে সক্ষম হয়। বলা বাহুল্য যে তৃতীয় বিশ্বের এসব দেশের শাসক এবং শোষক শ্রেণীর সহযোগিতার ফলেই অত্যন্ত দ্রুততার সাথে 80 ও 90-এর দশকে এই কাজ প্রায় সমাপ্ত করা হয়। কাজেই দেখা যাচ্ছে যে বিশ্বায়ন, উপরের দিকের বিশ্বায়ন আমি বলছি, সেই কথাই বলছি, এই বিশ্বায়ন অনেকাংশেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সোশ্যাল ডেমোক্রেসি বা সামাজিক গণতন্ত্র এবং সাম্রাজ্যবাদ বিরোধী সমাজতন্ত্র, এই দুই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে পুঁজিপতি ও প্রতিক্রিয়াশীল শক্তির সংঘর্ষ। অর্থনৈতিক দিক দিয়ে প্রায় 19 শতকে উদারনৈতিক বাজার অর্থনীতি, রাজনৈতিক দিক দিয়ে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পুঁজিবাদের স্বার্থে ব্যবহার, এবং সাংস্কৃতিক দিক দিয়ে সাম্রাজ্যবাদের সমর্থক পাশ্চাত্যের উপরতলার প্রায় ধসে যাওয়া কৃত্রিম কসমোপলিটান ও ভোগবাদী আদর্শকে স্থাপিত করাই ছিল এর সুদূর প্রসারী কর্মসূচি। এবং খুবই দুঃখের বিষয়, কিন্তু এটাকে সঠিকভাবে আমাদের বুঝতে হবে, সেটা অন্যত্র আমি চেষ্টা করেছি, এবং আমার বন্ধু নজরুল ইসলাম, ডক্টর নজরুল ইসলাম এটা নিয়ে অনেক ভেবেছেন, আরো অনেকেই ভেবেছেন। 1989 সনে থেকে যে সংকটের দ্রুত পদক্ষেপগুলো আমরা দেখতে পাই, যার ফলে সোভিয়েত ইউনিয়ন লুপ্ত হয়ে যায় এবং পৃথিবীর প্রায় সব দেশেই পুঁজিবাদ পুনঃস্থাপিত হয়, এবং 90-এর দশকে একটি ইউনিপোলার বা এক মেরু কেন্দ্রিক একটি আন্তর্জাতিক ব্যবস্থাপনা আমরা দেখি, এবং তার ফলে আমেরিকার পূর্ণ প্রাধান্য এবং প্রভুত্ব পৃথিবীর প্রায় সর্বত্র প্রতিষ্ঠিত হয়। সুখের বিষয় যে 21 শতাব্দীতে বিভিন্ন কারণে এখন আর সেই এক মেরুর বিশ্ব নেই, এখন কয়েকটা মেরুর সৃষ্টি হয়েছে, কিন্তু সাথে সাথে সাম্রাজ্যবাদী সংকটও অনেক বেড়ে গেছে। 1995-এর পর থেকেই বিশ্ব পুঁজিবাদীদের অভ্যন্তরীণ সংকট গভীর থেকে গভীরতর হয়ে উঠতে থাকে। এর পূর্ণ বিশ্লেষণ এখানে আমি করতে চাই না, কারণ সময় নেই, কিন্তু এইটুকু বলবো যে প্রগতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ফাইন্যান্স ক্যাপিটালের যুগে পুঁজির ঘনীভবন ও কেন্দ্রায়ন সংকটের ভিতর দিয়েই অগ্রসরমান। এই সংকট পৃথিবীকে অতীতে দুটি বিশ্বযুদ্ধের ভেতর টেনে নিয়ে গেছে। 20 শতাব্দীতে 1917 সালের রুশ বিপ্লব এবং 1949 সালের চীন বিপ্লবের ভেতর দিয়ে পৃথিবীর সমাজতন্ত্রের দিকে বেশ কিছুটা অগ্রসর হয়েছে কিংবা হয়েছিল বলা চলে, কিন্তু সমাজতন্ত্রের সাময়িক পতন
এবং বিশ্ব পুঁজিবাদের সাময়িক বিজয় নব্য উদারনৈতিক পুঁজিবাদী সিস্টেমকে সংকটের হাত থেকে রক্ষা করতে পারেনি, বরঞ্চ সংকট এখন অনেক ঘনীভূত হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে বিশেষ করে মুদ্রা ও ফাইন্যান্সিয়াল বাজারসমূহকে সম্পূর্ণ মুক্ত করা এবং দুর্বল দেশগুলির অর্থনীতিকে আরো দুর্বল করে ফেলার ফলে এই জটিল ফাইন্যান্সিয়াল সিস্টেমে স্ববিরোধী একটি প্রক্রিয়ার সৃষ্টি হয় এবং সেগুলোকে শুধু বাজার দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এর সাথে যোগ করা যেতে পারে অতি কেন্দ্রীভূত পুঁজির পারস্পরিক আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং উন্নত বিশ্বে মুনাফার হার হ্রাস পাওয়ার ফলে উন্নয়নশীল দেশগুলোতে, তথাকথিত উন্নয়নশীল দেশগুলিতে পুঁজির রপ্তানি, যেটা লেনিন আমাদের খুব পরিষ্কারভাবেই বুঝিয়েছিলেন গত শতকের 1917-তে প্রকাশিত তার বইটিতে। এই দৃষ্টিভঙ্গি থেকে 1998 সালের রাশিয়া ও ব্রাজিলের সংকট অথবা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই তৎকালীন সামাজিক সংকট অনেকটা অবশ্যম্ভাবী ছিল। এই সংকটগুলোর সময়কাল অবশ্যই তাৎক্ষণিক ঘটনাবলীর উপর নির্ভরশীল, কিন্তু নব্য উদারনীতির দশকের ভিতরে এসব সংকট কম বেশি দেখা দিতে বাধ্য। এশীয় সংকটের পরেও বিশ্ব পুঁজিবাদ সাবধান হতে পারেনি, অনেকের সাবধান বাণী সত্ত্বেও। অর্থবাজারে সংকটের পরে খোদ যুক্তরাষ্ট্রে অনেক নতুন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দ্বারা অন্তত এই সেক্টরের মুনাফার হার বাড়ানো হয়। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান গ্রিনস্প্যানের উদার মুদ্রানীতি ফাইন্যান্সিয়াল এবং রিয়েল এস্টেট বাজারের পুঁজির পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। এইসব ঝুঁকিপূর্ণ কার্যকলাপ 2007 সন নাগাদ টেনে আনে আরো ঘনীভূত বিশ্ব সংকট। এই সংকটের নিষ্পত্তি কিন্তু এখনো হয়নি। বর্তমান বিশ্বায়নের তত্ত্ব অনুযায়ী বাজারকে কিছুটা নিয়ন্ত্রণ করলেই এর নিষ্পত্তি হওয়া উচিত, কিন্তু যে পরিমাণে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম দুর্বল হয়ে পড়েছে এবং পৃথিবীর সর্বত্রই যে পরিমাণে সরকারি টাকা খুবই স্বল্প হারে পুঁজিবাদীর শ্রেণীর হাতে এসেছে, তাতে সত্যিকার বিনিয়োগ বেশি বাড়েনি, বরঞ্চ শেয়ার মার্কেটের কৃত্রিম উল্লম্ফন বেড়েছে মাত্র। সুতরাং আমাদের বুঝতে হবে যে বিশ্ব পুঁজিবাদ এই সংকট কাটিয়ে উঠতে পারেনি এবং হয়তো পারবেও না। তাহলে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির ভবিষ্যৎ কিরকম? খুব বেশি কথা না বাড়িয়ে আমি বলবো যে ইউরোজোনের সংকট, যেটা 2011 সালে শুরু হয়েছিল, মধ্যপ্রাচ্যের সংকট সেটাও প্রায় একই সময়ে শুরু হয়েছিল এবং সেটা অনেক বেশি রাজনৈতিক ছিল, এবং আমেরিকা দ্বারা সৃষ্ট পূর্ব ইউরোপ যে সংকট এবং ইউক্রেনের সংকট, এগুলোর মধ্যে অনেক যোগসাজুজ্য আছে, কিন্তু এটা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তির যে সংকট, সেই সংকটেরই একটা বহির্লক্ষণ। তার মানে এই না যে এর ফলেই পৃথিবী মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সংকট আসলে অনেক ঘনীভূত হবে এবং সেই সংকট রাজনৈতিক কেন, সামরিক ভাবেও হতে পারে এবং সেই জন্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি এখন নিচের থেকে বিশ্বায়ন এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক আন্তর্জাতিকতাবাদের দিকে গিয়ে শেষ করব। আমরা জানি যে জ্ঞান বিজ্ঞান, জীবন চর্চা, ধর্ম দর্শন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক দিন আগের থেকেই প্রবাহিত হচ্ছে। অমর্ত্য সেন এভাবে উল্লেখ করেছেন কিভাবে ভারতের গণিতের শূন্য সংখ্যা এবং ত্রিকোণমিতির সাইন ফাংশনটি পূর্ব থেকে পশ্চিমে আসে। প্রাক পুঁজিবাদী যুগে বৌদ্ধ দর্শনও এভাবেই তিব্বত, চীন হয়ে পূর্ব এশিয়ায় এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ড হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃত হয়। কিন্তু পুঁজিবাদের যুগে শ্রম ও পুঁজির রপ্তানি পুঁজিবাদের মূল দ্বন্দ্বটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। তো এইখানে দরকার হলে আমরা মার্কসে ফিরে যেতে পারি এবং ফর্মাল এবং রিয়েল সাবসাম্পশন অফ লেবার সম্পর্কেও আলোচনা করতে পারি, কিন্তু আমি সেখানে আপাতত আর যাচ্ছি না। আমরা শুধু এটাকেই বলবো যে শ্রম একটা বিশেষ পর্যায়ে পুঁজি দ্বারা শুধু গ্রাসিতই হতে থাকে না, শ্রম পুঁজিকে নিজের স্বাধীন সৃজন ক্ষমতার, এমনকি জীবিকার প্রয়োজনেরও বিরোধী শক্তি হিসেবে দেখতে সক্ষম হয়। এটা মার্কসের একটি বিশেষ সূত্র এবং লেনিন
এটাকে অনেক বেশি অগ্রসর করে নিয়ে গেছেন এবং বিপ্লবী সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এই বিষয়ে আমার মনে হয় সবচেয়ে অগ্রসর চিন্তক এবং সংগঠক ছিলেন তার যুগে। শ্রেণী সংগ্রামের ভেতর দিয়েই শ্রমিকদের নতুন শ্রেণী ভিত্তিক এবং ব্যাপক প্রতিষ্ঠান গড়ার সুযোগ হয়। শত প্রতিকূলতার ভিতরেও শ্রমিক শ্রেণী ও তার মিত্রদের আন্দোলনের একটা বাস্তব ভিত্তি গড়ে ওঠে। শিল্প বিপ্লবের পরবর্তী ইতিহাস মার্কসের এই তত্ত্বকে সমর্থন করে। বিশ্বায়নের যুগে তৃতীয় বিশ্ববাদ শিল্পায়নের পথে চলেছে এবং আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথেও চলেছি। কাজেই এখন আমাদের মনে হয় আন্তর্জাতিকতার যে বাস্তব ভিত্তি, যে বিষয়গত ভিত্তি, সেটা কিন্তু আগের চেয়ে আরো বেশি বিস্তৃত, ব্যাপক এবং দৃঢ় হয়েছে। কিন্তু এটা বুঝতে পারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং তাদের মিত্রদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং সেখানেই আমার মনে হয় আমরা যারা যৎকিঞ্চিত তত্ত্বের চর্চা করি কিংবা করার সময় পাই, তাদের একটি বিরাট দায়িত্ব রয়ে গেছে। এখন আমি এটাই বলবো যে সাম্রাজ্যবাদের এই বিশ্বায়ন পর্বে বিভিন্ন আন্দোলনের ভেতরে আন্তর্জাতিকতার ভিত্তিতে সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে সাম্রাজ্যবাদী দেশগুলোর শোষিত জনগণ এবং সাম্রাজ্যবাদের পদানত দেশসমূহের মজলুম জনতার ভেতরে ঐক্যবোধ এবং শক্তির সহযোগিতা খুবই দরকারি। এই আন্দোলন গড়া শুরু হয়েছে, যদিও এটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। শুধু বিশ্ব সামাজিক ফোরামই এর একমাত্র নিদর্শন নয়, এমনকি প্রধান নিদর্শন নয়। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে গত 10 বছরে যেসব আন্দোলন হয়েছে এবং হচ্ছে, সেগুলোর দিকে নজর দেওয়াই বিশেষ দরকার। এই সব আন্দোলনের দুটো দিক ক্রমশই স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, অর্থনৈতিক দাবি দেওয়ার সাথে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দিকটি। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের আদিবাসীদের মুক্তির আন্দোলনের সাথে নিচের দিক থেকে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাওয়ার সংগ্রামও তীব্রতর হচ্ছে। লাতিন আমেরিকা, এশিয়া, এমনকি আফ্রিকাতেও এই সংগ্রাম এখন স্পষ্টতর হচ্ছে। এখনো এই সংগ্রাম প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও সংগ্রামের ভেতর দিয়েই বিশ্ব পুঁজিবাদের বিপক্ষে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে উন্নততর সমাজ ব্যবস্থার দাবি প্রকট হয়ে উঠছে। তা আমি চুম্বক আকারে এই দাবি দাওয়াগুলোকে 7টি পরস্পর সম্পর্কিত ভাগে ভাগ করেছি। এটা একটা প্রাথমিক ভাগ, এটা শেষ কথা নয়। আমি খুব সংক্ষেপে এগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক মানবাধিকার অর্জনের দাবিতে বিশ্বব্যাপী আন্দোলন। 2, এই দাবি অর্জনের সাথে বিশেষভাবে জড়িত বর্তমান বিশ্বায়নের বাণিজ্য ও মুদ্রা বিষয়ক নীতিমালা। কেবলমাত্র গণতান্ত্রিক আন্তর্জাতিক আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করেই এই দাবির বাস্তবায়ন সম্ভব। বর্তমান বিশ্বের মুদ্রা পদ্ধতিও উন্নয়নশীল দেশগুলোর বিপক্ষে। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সংস্কারের সাথে সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতিমালাকেও উন্নয়নশীল দেশগুলির স্বার্থে সংশোধন করতে হবে। 3, আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ। বর্তমান বিশ্বে পুঁজিবাদী স্বার্থে এই বিনিয়োগ পৃথিবীতে আরো অসাম্যের সৃষ্টি করেছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ বা এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বড়জোর নিম্ন মজুরির কিছু কাজের সৃষ্টি করে, তাও আবার কয়েকটি দেশেই সীমাবদ্ধ। আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল নামে নতুন সংস্থা সৃষ্টি করে জনগণের স্বার্থে নতুন নীতিমালা প্রণয়ন এবং প্রয়োগ করার দাবি তুলতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে দরিদ্র দেশগুলির অগ্রাধিকার আমাদের দাবি করতে হবে। আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল পুঁজি সংকটের সৃষ্টি করে, তাই এই পুঁজিকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা আশু প্রয়োজন। 4, আন্তর্জাতিক পরিবেশ নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সংকটের ফলেই বর্তমান সমাজ ব্যবস্থার পতন হয়তো অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে, কিন্তু এই সংকটের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে না পারলে আমাদের এই বিশ্বে অতি বর্বর ইউটোপিয়ান ভবিষ্যৎকেই হয়তো অনিবার্য করে তোলা হবে। সুতরাং বিভিন্ন দেশের গণতান্ত্রিক আন্দোলনে পরিবেশ নিয়ন্ত্রণের এবং বিশ্বব্যাপী তাপ বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিকে যুক্ত করতে হবে। 5, সম্পদের পুনর্বন্টন এবং মানবিক উন্নয়ন। পুঁজিবাদী বিশ্বায়ন অসাম্যকে অনেক বাড়িয়ে তুলেছে। এর বিকল্পে গণভিত্তিক বিশ্বায়নকে কার্যকরী করতে হলে ভূমি, পুঁজি এবং অন্যান্য সম্পদের পুনর্বন্টন খুবই দরকারি। অর্থনৈতিক সাম্য ভিত্তিক পুনর্বন্টন ছাড়া নিচের দিক থেকে বিশ্বায়ন প্রায় অসম্ভব। 6, নারী পুরুষের সাম্য।
অতীতের সব প্রগতিশীল আন্দোলনই নারী পুরুষের সাম্যের দাবি তুলেছে। এঙ্গেলসের মতে যে কোনো সমাজের উন্নতির জন্য কেবল একটি মাত্র সূচক ব্যবহার করতে হলে নারী পুরুষের অসাম্য সূচককেই ব্যবহার করা উচিত। বর্তমান বিশ্বের নারী আন্দোলন দ্বিধা বিভক্ত, কিন্তু নিপীড়িত জনতার মুক্তির সংগ্রামকে নারী মুক্তির সংগ্রাম অবশ্যই হতে হবে। সপ্তম, গণতন্ত্রের গভীরায়ন। আমরা শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলনের কথা দিয়ে, কিন্তু এই আন্দোলন শুধু ফরমাল একাধিক দলভিত্তিক নির্বাচনের দাবিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। গণতন্ত্রকে গভীরতর করতে হলে বেশ কিছু অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শর্তাবলীর উল্লেখ প্রয়োজন। কেবল এই শর্তাবলীর সার্থক প্রয়োগই গণতন্ত্রকে গভীর থেকে গভীরতর পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি আমার বিভিন্ন প্রবন্ধে এটাকে বিশদভাবে বিশ্লেষণ করেছি এবং কর্মসূচি স্থাপন করেছি। সময়ের অভাবে এখন আমি সেদিকে যাচ্ছি না। আমি এখন আমার আজকের এই বক্তৃতার উপসংহারের দিকেই তাহলে এখন ধাবিত হব। এখন আমরা যা বুঝতে পারছি যে নিচের থেকে বিশ্বায়ন আন্তর্জাতিকতার ভিত্তিতে যদি আমরা না করতে পারি সময় মতো, তাহলে এই বিশ্বের ধ্বংস অনিবার্য। সেই জন্য আমাদের রোজা লুক্সেমবুর্গ গত শতাব্দীর প্রথমে যেটা বলেছেন, সমাজতন্ত্র অথবা বর্বরতা, এটা কিন্তু এখন আমাদের সামনে আরো বেশি স্পষ্ট হওয়া উচিত। এবং আমার মনে হয় অনেকেরই এই জ্ঞানটা হয়েছে, এবং এই জ্ঞানের ভিত্তিতে এখন আমাদের সামনে যে সমস্যা, সেটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে আমরা কিভাবে, কোন ধরনের সংগঠন, কোন ধরনের আন্তর্জাতিক যে সম্পর্ক সংগ্রামী সংগঠনগুলোর ভিতরে, তার ভিত্তিতে নতুন ভাবে এই আন্দোলনকে আমরা অগ্রসর করব বিজয়ের দিকে। এটাই আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় করণীয়। এবং এই ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, সেই সব নেতা কর্মী বন্ধুদের প্রাণ ভরা ভালোবাসা জানাই। আমি জানি যে আমাদের সমস্যা অনেক, এবং আমাদের অনেক ব্যক্তিগত সমস্যা রয়েছে, কিন্তু ভেঙে পড়ার জায়গা নেই। আমাদের প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয়, সেই নতুন ভাবেই আমাদের শুরু করতে হবে। এবং দান্দিকভাবে আমরা দেখি যে পরিবর্তনই নিত্য, আর সবই অনিত্য। কাল যা ছিল আজ তা নেই, আজ যা আছে আগামীকাল তা থাকবে না। কোনো সমর্থনই যেমন চিরস্থায়ী নয়, তেমন কোনো প্রত্যাখ্যানই চিরকালীন নয়। মানুষের উপর বিশ্বাসটুকু থাকুক, বিশেষ করে মেহনতি মানুষের উপরে। তাই আমাদের মানুষের কাছেই যেতে হবে, মানুষের পাশেই থাকতে হবে, এবং সংগ্রামকে অগ্রসর করে নিতে হবে এক স্তর থেকে অন্য স্তরে, যে পর্যন্ত না এই মানবতার জয়, সত্যিকার অর্থে মানবতারই জয় হয় এবং সংগ্রামী মেহনতি মানুষের জয় হয়। এই ইচ্ছা প্রকাশ করেই আমি আজকের মতো শেষ করছি। সবাইকে সংগ্রামী ধন্যবাদ। ধন্যবাদ হায়দার ভাই, আপনার এই নাতি দীর্ঘ বক্তব্যের জন্য আমরা খুবই সমৃদ্ধ হয়েছি এই বক্তব্য থেকে। আপনার কিছু পরিচিত প্রবাসী বন্ধুরা এখানে লিখেছেন চ্যাটে, তারা আসলে লেফট করেছেন, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার সঙ্গে সংহতি জ্ঞাপন করে তারা চলে গেছেন, কারণ তারা বাংলা বোঝেন না। তো এটা আপনাকে জানালাম। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আমি বলতে চাই সেটা হলো, আপনারা আজকে কমরেড লেনিনের 151তম জন্মবার্ষিকীর উপর ভিত্তি করে প্রগতি টিভি আয়োজিত যে আলোচনা চলছে তার দ্বিতীয় পর্ব দেখছেন আজকে। এর পরে তৃতীয় পর্ব নেক্সট শনিবারে হবে, সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্বের মূল বিষয়বস্তু লেনিন এবং তার প্রধান রচনা সমূহ। এর উপস্থাপনা করবেন ডক্টর মহসিন সিদ্দিকী, এবং এটাকে সঞ্চালনা করবেন আমাদের কমরেড আলী সিদ্দিক। তো আপনাকে দেখার জন্য আমন্ত্রণ। আর এই ফাঁকে একটা কথা না বললেই নয়,
কমরেড লেনিন আমাদের, লেনিন দ্য গ্রেট, আমরা জানি 5 জন গ্রেটের মধ্যে একজন। এই মনীষীর জন্মদিন 22শে এপ্রিল আপনারা জানেন, সেটা পালন করছি আমরা। সেই সাথে আজকে 5ই মে, আজকে 25শে বৈশাখ, আজকে 25শে বৈশাখ আমাদের উপমহাদেশের, সারা বিশ্বের অন্যতম মনীষী আপনারা জানেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই দুজন মনীষীকেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপরে আমরা তৃতীয় পর্বে চলে যাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু জানার বা মতামত দেওয়ার থাকে বা প্রশ্ন থাকে, দয়া করে সরাসরি মাইক নিয়ে বলতে পারেন, অথবা হাত উঁচু করলেও আমরা আপনাদেরকে ফ্লোর দেব। ধন্যবাদ। হ্যাঁ, খোরশেদ ভাই প্লিজ বলেন। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুবই সুন্দর আলোচনা উত্থাপন করেছেন হায়দার ভাই। তো আমার মনে হয় উনি যে পয়েন্টগুলো তুলেছেন এর মধ্যে মানে নিচের থেকে আন্তর্জাতিকতাবাদের যে প্রসার, গণতান্ত্রিক বিশ্বায়ন নিয়ে যে পয়েন্টটা বলেছেন, এই জিনিসটা যদি আরেকটু ব্যাখ্যা করেন, এবং এর সাথে উনি এই গণতান্ত্রিক লড়াইয়ের সাথে পরিবেশ আন্দোলন, নারী, আদিবাসী, এই যে পয়েন্টগুলোকে যুক্ত করেছেন, ওই জিনিসটাতে যদি উনি আরেকটু ব্যাখ্যা করে বলেন, তাহলে বোধহয় আমাদের জন্য বা বাস্তব কাজের জন্য, ফিল্ডে যারা আমরা কিছুটা কাজ করার চেষ্টা করি, তাদের জন্য কিছু পাথেয় বোধহয় আমরা খুঁজে পাই। সেদিক থেকে আমাদের সহায়ক হবে সেই জিনিসটা। এই ধরনের আর কোনো প্রশ্ন কি কারো আছে? আপনারা এর সঙ্গে কিছু অ্যাড করতে চান? মহসিন ভাই বলেন, আপনি মাইক আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, আমি খুশি ভাইয়ের প্রশ্নটির সঙ্গে যোগ করতে চাই। সাথে আমরা বুঝতে পারছি যে লেনিনের সময়ের তুলনায় আমাদের সময়ের বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থনীতির একটা গ্লোবালাইজেশন রয়েছে আর কি। তার ফলে আপনি যেটা বললেন ক্যাপিটাল যেখানে যথাযথ মুভ করে, যখন ডিরেক্ট ক্যাপিটাল, ফরেন ক্যাপিটাল নিয়োগ হচ্ছে, তারা দরিদ্র দেশের শ্রমিকদের সুপার এক্সপ্লুটেশন করছে ইত্যাদি। অথচ যেটা কাউন্টার যেটা অপোজিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই 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 শ্রমিকদের মধ্যে যে সম্বন্ধে যোগাযোগ করা আর কি, তাদের আন্দোলন শক্ত করা, এটা হচ্ছে না। আমি কিছুদিন আগে সমীর আমিন মারা যাওয়ার আগে যেটা ছোট একটা প্রবন্ধ লিখেছেন, তিনি বলেছেন যে আমাদের মনে হয় একটা 50 ইন্টারন্যাশনাল দরকার। তার মানে এই শ্রমিক সারা বিশ্বের শ্রমিকদের যোগাযোগ সৃষ্টি করে এই গ্লোবালাইজেশন কাউন্টার করার জন্য একটা শক্তি দরকার। মেবি ইউ ক্যান এটা সময় বলতে পারেন। ধন্যবাদ। শ্যামদা, আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের সাথে কিছু যোগ করতে চান নাকি ভিন্ন প্রশ্ন? একটা ভিন্ন প্রশ্ন। আপনি একটু পরে এটার উত্তর আমরা নিয়ে নিই, তারপরে আপনি ইয়ে করেন প্লিজ। থ্যাংক ইউ। দুটোই খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবজারভেশন আমি বলবো। এখানে লেনিনের প্রসঙ্গে একটু ফিরে যাই। লেনিন আন্তর্জাতিকতা সম্পর্কে তার কিন্তু চিন্তা অনেক অগ্রসর ছিল এবং বাস্তবমুখীও ছিল। অগ্রসর ছিল এই কারণে যে তিনি দ্বিতীয় আন্তর্জাতিক, সেকেন্ড ইন্টারন্যাশনাল, সেটার দুর্বলতা উনি সম্যক উপলব্ধি করে পেরেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। এবং সেই বিশেষ করে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটদের বেশিরভাগ নেতারাই যেভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন শ্রমিক শ্রেণীর সঙ্গে, সেটা থেকে কিন্তু উনি ওনার সাম্রাজ্যবাদ অনেক তথ্য খুঁজে পেয়েছিলেন। এক অর্থে ওটা বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করার জন্যই তিনি কিন্তু তার সাম্রাজ্যবাদের তত্ত্বকে হাজির করেছিলেন তখন। বর্তমান পরিস্থিতিতে লেনিনের যে বক্তব্য ছিল যে আসলে
আন্তর্জাতিকতাবাদ ঠিক মতো প্রয়োগ করতে হলে নিজে যেখানে আছি, যে দেশে আছি, বিশেষ করে বেশিরভাগ লোকই নিজের দেশেই থাকেন, তো নিজের দেশে আগে একটা শক্তিশালী, যতটুকু পারা যায় শক্তিশালী সংগঠন খাড়া করতে হবে। এবং মেহনতি মানুষের সংগঠন খাড়া করার পথ তো একটাই, সেটা হচ্ছে যে বাস্তব সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। শুধু চায়ের কাপে তুফান তুলে তো আর বিপ্লব করা যায় না। বিপ্লবের কথা হয়তো বলা যায়, কিন্তু বিপ্লব করা যায় না। এখানে আরো স্মরণ করব লেনিনের প্রথম দিকে, সেই যখন সেন্ট পিটার্সবার্গে এমানসিপেশন অফ লেবার লীগের ভিতরে ওনারা ছিলেন, তারপরে যখন পার্টি গঠনের দিকে উনি গেলেন, তখন কিন্তু এটা নিয়ে রোজা লুক্সেমবুর্গের সঙ্গেও লেনিনের মতদ্বৈধতা হয়েছিল। লেনিন বলতেন যে আমাদের এখানে ইন্টেলেকচুয়াল বেশি, শ্রমিক কম। উনি বলেছিলেন যে আমাদের প্রত্যেক দুটো ইন্টেলেকচুয়ালের জন্য অন্তত পক্ষে 8টি শ্রমিক দরকার, হ্যাঁ, আমাদের এই গ্রুপে। তার মানে ইন্টেলেকচুয়াল 25%, শ্রমিক থাকবে না, এর পার্সেন্টেজটা আর একটু কম হবে ইন্টেলেকচুয়াল। যাই হোক, ওই পাটিগণিতের হিসাবে আমরা নাইবা গেলাম। এই যে লেনিনের যে এই উপলব্ধিটা, যে আসলে যারা আমরা বলি ডিরেক্ট প্রডিউসার, শ্রমিক, এবং এখন চৈনিক বিপ্লবের পরে, ভিয়েতনামি বিপ্লবের পরে আমরা জানি যে নিম্ন শ্রেণীর কৃষক, ভূমিহীন কৃষক, তারাও বিপ্লবী। এদেরকে একতাবদ্ধ করে একটি সংগঠনের ভিতরে আনতে হবে, এবং সেই সংগঠনের একটা আন্তর্জাতিকতাবাদ থাকবে, এবং তখন এই বিভিন্ন সংগঠনের ভিতরে আন্তর্জাতিকভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং সেটা করা কঠিন কাজ, কিন্তু আজকের এই প্রযুক্তিগত দিক দিয়ে আগের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে সহজ আমি মনে করি। আর এখন আমাদের আর একটা জিনিস হচ্ছে, আমি যদিও ওই হার্ড এবং নেগ্রিড তত্ত্বকে সমর্থন করি না, কিন্তু একটি জিনিস ওনারা লক্ষ্য করেছেন যে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় হঠাৎ করেই দাবানল জ্বলে ওঠে এবং সেটা সংক্রামিত হতে পারে। হ্যাঁ, আরব স্প্রিং এটার একটা উদাহরণ। আবার দপ করে নিভেও যেতে পারে, এবং সাম্রাজ্যবাদীর চক্র তাতে অনেক সক্রিয় থাকে। সুতরাং সেটাও মনে রাখতে হবে। তো আমার মনে হয় যে সংগঠনের কোনো বিকল্প নেই, এবং সংগঠন, সঠিক নেতৃত্ব, এবং শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, খেটে খাওয়া লোকের সাথে একাত্মবোধ এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা, যেটাকে ইংরেজিতে আমরা বলি বেস বিল্ডিং, খুবই দরকার। এবং এটা জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে দুদিকেই যুগপৎ করতে হবে। ধন্যবাদ। এই ফাঁকে আমি একটু অ্যাকনলেজ করি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে আমাদের কমরেড শামসুজ্জামান হীরা ভাই, যুক্ত হয়েছেন কমরেড M.A. গনি, আমাদের সাথে আছেন যুব নেতা জাকির হোসেন বাচ্চু ভাই, আমাদের সাথে আছেন প্রবীণ কমরেড কাশেম ভাই, আমাদের সাথে আরো আছেন টেক্সাস থেকে মোস্তফা, শিক্ষক নেতা, আমাদের সাথে আছেন আমার বন্ধু মইনুল, আরো কেউ কেউ আছেন, তাদের নামগুলো এভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সাথে আছেন আক্তার আহমেদ। আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, এরপরে মোস্তফা ভাই আপনার একটা প্রশ্ন ছিল, বলুন প্লিজ। আমার প্রশ্নটা হলো যে আলোচনাটা হায়দার ভাই খুবই সমৃদ্ধ আলোচনা করছে, বিশেষ করে লাস্ট যে পয়েন্টগুলো, দাবি নামা যেগুলো তুলছে, খুবই চমৎকার। তো আমরা বিশ্বের অন্যান্য অংশের আলোচনার পাশাপাশি বাংলাদেশ প্রেক্ষিতটা একটু আলোচনার ভেতরে একটু সময় দিয়ে এটা একটু করা দরকার, এবং এটা একটু আমাদের শোনা দরকার যে আসলে বাংলাদেশের ভেতরটাতে আসলে কি হচ্ছে। বিশ্বের অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে, অনেক জায়গায় আমরা আশাবাদী হই, কিন্তু নিজের দেশটার ভিতরে যেটা হচ্ছে, এটা আবার অনেক সময় যারা মাঠে রাজনীতিও করে তাদের অনেক সময় উপলব্ধিতে তারা আনতে পারে না। এই বিষয়টা একটু বিশেষজ্ঞ মহল থেকে একটু আলোচনাটা আরো একটু গভীরে যাওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। আর কেউ অ্যাড করতে চান এই ধরনের কোয়েশ্চেন? আমি একটু অ্যাড করতে চাই হায়দার ভাই, সেটা হলো এই আপনি বলেছেন দাবি, আসলে এই দাবি তো আসলে আমাদের অনেক পুরনো দাবি।
আমার মনে হয় যে এই দাবির বয়স প্রায় শত বছরের বেশি হয়ে গেছে, নতুন দুই একটা হয়তো যোগ হচ্ছে, ঠিক আছে, কিন্তু দাবি করে তো আমরা স্বৈরতন্ত্রকে হটাতে পারছি না। তো সেই দাবির বদলে মানে অ্যাক্টিভ যে মানে অংশগ্রহণ, পার্টিসিপেশন, সেই জায়গায় আপনার কোনো ইঙ্গিত আছে কিনা? এই প্রসঙ্গে আপনি একটা কথা বলেছেন, ভোটের কথা বা নির্বাচনের কথা বলেছেন, কিন্তু নির্বাচনগুলো এমন তামাশায় পরিণত হয়ে গেছে, স্পেশালি তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যে নির্বাচনের মাধ্যমে কোনো গণতান্ত্রিক মানে যে পালা বদলের যে ব্যবস্থাটা, তার প্রতিফলন তো সম্ভবই না। ইভেন গণতান্ত্রিক যে চেতনাটা, সেটাও আসলে আরোপিত হচ্ছে কিনা, মানুষ ভোট দিতে পারছে কিনা, সেটাও বোঝা যাচ্ছে না। এই সব জায়গায় নির্বাচন কি আমাদেরকে মানে বিশেষ করে বিপ্লবীরা নির্বাচনকে কোন চোখে দেখবে, এই জায়গাটা যদি আপনি অ্যাড্রেস করেন প্লিজ। এটাও মানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন। প্রথমে আমি সংক্ষেপে দাবির কথা বলি। আপনারা ঠিকই বলেছেন যে আমরা যদি কমিউনিস্ট ম্যানিফেস্টোর দিকেই যাই, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্কস এন্ড এঙ্গেলস প্রায় 8টি বিশেষ বিশেষ দাবি এবং সুদূর প্রসারী দাবির কথাই বলেছেন। সেগুলোকে আমরা লক্ষ্য বলতে পারি। হ্যাঁ, এই লক্ষ্যগুলোর সাথে নতুন কিছু যুক্ত অবশ্যই হবে, আমাদের যে বাস্তবিক পরিস্থিতির সংকট এখন, সেই পরিপ্রেক্ষিতে। এখন বাংলাদেশের ব্যাপারে আমি প্রথমত বলবো যে লেনিন যেটা বলেছিলেন টু ট্যাকটিক্স অফ সোশ্যাল ডেমোক্রেসিতে, যে আমরা পার্লামেন্টের ভিতরেও সংগ্রাম করব, পার্লামেন্ট প্রতিষ্ঠার সংগ্রাম করব, আবার আমরা বাইরেও সংগ্রাম করব। এখন আর ব্যক্তিগত অভিজ্ঞতা বিদেশেই বেশি, দেশে কম। এখন প্রথম তো দেশেই একমাত্র আমার অভিজ্ঞতা ছিল। তা আমাদের তো রাজনীতির শুরু রাস্তার রাজনীতিতে, তাই না? সেই 60-এর দশকের উত্তাল দিনগুলোতে। কিন্তু সেখানে আমাদের গণতন্ত্রের দাবি, ভোটের দাবি, সেটাও ছিল। এখন আমাদের বুঝতে হবে যে বুর্জোয়া গণতন্ত্রের সীমাবদ্ধতা কতটা, কিন্তু তাকে একেবারে পরিহার করা বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া আমার মনে হয় হঠকারিতামূলক। লেনিন যেটাকে বলেছেন লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। হ্যাঁ, তো সেইটার ভিতরে আমাদের তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশে অতি বামপন্থীদের নিয়ে, বিশেষ করে তখনকার যারা চীনাপন্থী ছিল। আমি চীনকে ঢালাও সমালোচনা করি না, অনেক কিছু বোঝার আছে ওখানে, শেখারও আছে, কিন্তু যেভাবে পরে ওইসব অতি বামপন্থী দলগুলো বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে গেল এবং সামরিক শাসন আসার পর সামরিক শাসকদের সাথে ভিড়ে গেল অনেকেই, সেটা তো খুবই দুঃখজনক। তো এই জন্য বিপ্লবের যে অতি বামপন্থী একটি প্রবণতা, আবার ডানপন্থী সুবিধাবাদী একটা প্রবণতা, দুটোকেই পরিহার করতে হবে। এবং পার্লামেন্টের ভিতরের সবচেয়ে বিপদ হচ্ছে যে এই দক্ষিণপন্থী দুর্বলতার প্রবণতাটা বেড়ে ওঠে সেখানে, এবং সেখানে সজাগ থাকতে হয়। তো এটা কঠিন কাজ, কিন্তু আমার তো মনে হয় সবসময় চিন্তা করে বাস্তব পরিপ্রেক্ষির ভিত্তিতে কোন ইস্যুতে আমরা কি করব সেটা ঠিক করতে হবে, এবং সাথে সাথে সংগঠন এমনভাবে গড়ে তুলতে হবে যাতে প্রকাশ্য সংগঠনও থাকে, আবার অপ্রকাশ্য যেটা নিষ্পেষণের সময় টিকে থাকতে পারবে সেটাও থাকে। এটাও কিন্তু লেনিনের একটি বিরাট অবদান। এটাকে অনেকে ভুল বোঝেন, অনেকভাবে এক পেশাভাবে দেখে শুধু একদিকে টেনে নিয়ে যান। আমার মনে হয় এই যে ব্যালেন্সটা এবং সময় বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা, যেটার জন্য কোনো ঢালাও ফর্মুলা কেউ দিতে পারেনি এবং পারবেও না, আমিও দেব না, কিন্তু আমি মনে করি যে এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা দরকার। এই জন্য দেশের যারা কর্মী আছেন, নিবেদিত প্রাণ যারা নেতা আছেন, তাদের প্রতি আমি সবসময় সশ্রদ্ধভাবে আমার সংগ্রামী অভিবাদন জানাই, এবং যেভাবে সম্ভব হয় আমাদের সবার পক্ষেই তাদেরকে সাহায্য করা প্রয়োজন, এটা আমি বলবো। আমি আশা করি আমাদের এই আশাবাদ যারা মানে ফিল্ডে লড়াই করছেন তাদের জন্য আরো বেশি উদ্যোগ, উৎসাহ তৈরি করুক। আমি জানি না কতটা করবে, কিন্তু এটাকে কনভার্সনের দায়িত্ব আমাদের। এরপরে কারো প্রশ্ন আছে?
আমার একটা আমার- শ্যামদা প্রশ্ন আছে। শ্যামদা আমি একটা কিন্তু পাইনি। একটা কথা বলতে চাই। শ্যামদা, হ্যাঁ, বলেন। প্রথম প্রশ্ন আমি করেছিলাম। গনি ভাই সম্বন্ধে একটু ওই পরিচিতি দিতে চাই এখানে। এম.এ গনি, বাংলাদেশ থেকে। আচ্ছা উনি আচ্ছা। আমাদের হবিগঞ্জের, উনার বড় ভাই ছিলেন ফিরোজ আহমেদ। আব্দুস সামাদ আজাদ যখন ফেডারেশনের, স্টুডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন সেক্রেটারি, ওনার আচ্ছা। বড় ভাই। আর তারা তিন ভাই আমাদের লোক আর কি। তো উনি আজকে নতুন ভাবে আসছেন, আমি উনার পরিচয়টা দিয়ে দিলাম। এই লাল সালাম এম.এ গনি ভাই। উনি নেফের সিনিয়র, এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ কাশেম ভাই। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আটলান্টা থেকে উৎপল দত্ত, উৎপল দা। কল্লোলদাকে দেখছি যুক্ত হয়েছেন মুর্শেদুল হাকিম আটলান্টা থেকে, ইলাচন্দ আটলান্টা থেকে আছেন, আলী সিদ্দিকী ভাই আছেন, নজরুল ভাই আছেন। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমার হীরা ভাই, একটা প্রশ্ন ছিল, আমার একটা খুব বলছি। ছোট্ট প্রশ্ন। আমি মনে করি যে স্থানিকভাবে আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলনকে যদি আবার জাগ্রত করতে হয়, তাহলে আন্তর্জাতিক পুঁজিবাদের বিকল্প একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। যেমন আগে সোভিয়েত ইউনিয়ন একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল, এবং যার কারণে দেশে দেশে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং স্বাধীনতার জন্য যে লড়াইটা জোরদার ছিল। কিন্তু এখন আন্তর্জাতিকভাবে পুঁজিবাদের কোনো বিকল্প প্ল্যাটফর্ম কি আছে? এটা যদি আমরা দাঁড় করাতে না পারি, বাংলাদেশ কিংবা ছোট ছোট দেশে, আমি মনে হয় না যে আবার নতুন করে আন্দোলনের জোয়ার আমরা তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। ধন্যবাদ। খোরশেদ ভাই, আপনি বলছিলেন আপনার প্রশ্নের উত্তর পান নাই, এটাকে একটু ক্লিয়ার করেন প্লিজ। আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে হায়দার ভাই বিশ্বায়নকে উপর থেকে এবং নিচ থেকে, তা আমি নিচ থেকে যেটা গণতান্ত্রিক বিশ্বায়ন, ওই বিষয়টা তার অন্যান্য দাবিগুলোর সাথে কিছুটা যুক্ত করে তার ব্যাখ্যাটা প্রত্যাশা করেছিলাম। হায়দার ভাই, আপনি দুইটাই অ্যাড্রেস করেন, মইনুলের ঠিক আছে, কোশ্চেনটা আমি এবং প্রথমটা মইনুল ভাইয়ের যে কথা ছিল সেটা অবশ্যই ঠিক। এখানে একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক ব্যাপার আছে। এখন আমরা অনেকেই কিন্তু চিন্তা করছি কি বিকল্প হতে পারে, এবং সেটা নিয়ে নজরুল তো লিখেছেন, আমিও লিখেছি যৎকিঞ্চিত, আরো অন্যরাও লিখেছেন এবং লিখছেন। এবং সেখানে ছোট দেশের পক্ষে বিপ্লব করে সেটাকে টিকিয়ে রাখা খুবই কঠিন। আমরা যদি কিউবার উদাহরণ নেই, সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক না থাকলে কিউবার বিপ্লব টিকতো কিনা আমার সন্দেহ আছে সেই সম্পর্কে। সোভিয়েত ইউনিয়ন বিরাট দেশ বলেই এবং নেতৃত্ব বলে এবং বিশ্বযুদ্ধের ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো অভ্যন্তরীণ দিক দিয়ে কিছু সময়ের জন্য একটু দুর্বল থাকাতে টিকে থাকতে পেরেছিল, কিন্তু অনেক ভুলের কারণে সেটা পর্যদস্ত হয়েছে, আমরা দেখেছি। আগের থেকে তো বলা সম্ভব না এখন পৃথিবীর কোন দেশে কিভাবে বিপ্লব হবে। আমরা বিকল্পটা কি হবে সেটা নিয়ে অবশ্যই চিন্তা করছি এবং করব, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তো সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে সচেতন মানুষ এবং নেতৃত্বে যারা আছেন তাদেরকে। তো সেখানে লেনিনের যে বাণী, কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট কন্ডিশনস, সুনির্দিষ্ট অবস্থার সুনির্দিষ্ট বিশ্লেষণ, সেটা করতেই হবে, সেটা অপরিহার্য। কাজেই কোনো ফর্মুলা দেওয়া যাবে না এখানে, কিন্তু এটা মানে বলা যায় সাধারণভাবে যে শুধু সংস্কারবাদী আন্দোলনের ভিতরেই সীমাবদ্ধ থাকলে চলবে না, সেখানে একটা বিপ্লবী স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেটার জন্য পার্টি দরকার। পার্টির বিকল্প আমি দেখি না, বিপ্লবী পার্টির বিকল্প সেটা করণীয়। এখন খোরশেদ ভাইয়ের যে প্রশ্ন, সেটা তো অনেক গভীর প্রশ্ন, এক কথায় এটার উত্তর দেওয়া তো সম্ভব নয়। তবে যেটা
আমার মনে হয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হচ্ছে যে নিচের দিক থেকে যে বিশ্বায়ন, সেটা তো আপনি আপনি হবে না। সেটার জন্য আমাদের কার্যকলাপের প্রয়োজন আছে। প্রাথমিকভাবে আমাদের কিছু উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে রাখা দরকার এবং সেটার চেষ্টাই আমি করেছি। এবং যদি সমাজ অর্থনীতি রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের বোধহয় 2015 সালে আমি এটা নিয়ে লিখেছি, এবং সেখানে ওই যে বিশেষ করে 7 নম্বর গণতন্ত্রের গভীরায়ন, সেখানে কিন্তু আরো অনেকগুলো সুনির্দিষ্ট পয়েন্ট আমি উল্লেখ করেছি। এবং তার ভিতরে দুটো ভাগ আমরা করব। একটা হচ্ছে যেটাকে আমরা ফর্মাল ডেমোক্রেসি বলি। ফর্মাল ডেমোক্রেসিটা দরকার, এটা মানে অদরকারি কিছু নয়, কিন্তু দেখা যাচ্ছে যখন বিদেশ থেকে, বিদেশের তথাকথিত গণতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশ থেকে পরামর্শদাতারা আমাদেরকে পরামর্শ খয়রাত করেন, তাদের দৃষ্টি সীমাবদ্ধ থাকে ওগুলোর ভিতরেই। এবং মানবাধিকারের কথাও তখন যারা বলেন খুব সুনির্দিষ্টভাবে কিন্তু কিছু বলেন না। এবং আপনারা সকলেই জানেন অনেকদিন ধরে পশ্চিমা মানবাধিকার শুধু যেটাকে আমরা পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস বলি, তারই কিছু অংশের ভিতরে সীমাবদ্ধ ছিল। ইকোনমিক রাইটস, সোশ্যাল রাইটস, এগুলো নিয়ে খুব একটা কথা কিন্তু তারা বলতেন না, এখনো বলেন না, এবং বললেও খুব ভাষা ভাষা কথা, এবং ওই এনজিওর ভিত্তিতেই তারা করেন। এবং আপনারা যারা মাঠকর্মী তারা নিশ্চয়ই জানেন যে এনজিওর প্রধান কাজ হচ্ছে আমাদের দেশের লোক যাতে বিপ্লবের দিকে না যায় সেই দিকে খেয়ালটা রাখা। এদিক দিয়ে তারা খুবই রাজনীতি সচেতন সংগঠন, এটা বলতে হবে। তো আমি বলবো খোরশেদ ভাইয়ের এই প্রশ্নের আরেক বিশদ উত্তরে, যে আমাদের এই যে গণতন্ত্রের যে নন ফর্মাল দিকগুলো আছে, যেটা আমাদের দৈনন্দিন একে অন্যের সঙ্গে ব্যবহার, পরিবারের ভিতরে আমরা কি কার্যকলাপ করি, সেখানে পিতৃতান্ত্রিকতার কি প্রকাশ পায় সেদিকে খেয়াল রাখা, এবং যারা সত্যিকার অর্থে সাম্যবাদী সমাজ পাল্টানোর লক্ষ্যে আগ্রহী এবং উদ্যমী, তাদেরকে আরো দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, তাদেরকে দেখতে হবে যে বাণিজ্য প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে। এবং কাজেই আমি বলবো যে 3 ভাবে দেখতে হবে। একটা হচ্ছে অর্থনৈতিক দিকে, আর একটা হচ্ছে সামাজিক দিকে, এবং আরেকটা হচ্ছে রাজনৈতিক দিকে। এই এবং সামাজিকের সঙ্গে আমি, এবং সবগুলোর সঙ্গে একটা সংস্কৃতিগত দিকও আছে, সেটা আমি ব্যাপক অর্থেই বললাম। তো এইভাবে আমাদের অগ্রসর হতে হবে। তো এই বিষয়ে আমি আলোচনা করেছি বিভিন্ন জায়গায়। আমার একটি বইও আছে, টেকনোলজি, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং অনেক প্রবন্ধ আছে, তার ভিতরে অনলাইনেও পাওয়া যাবে। এবং বাংলাদেশ সম্পর্কিত 2টি প্রবন্ধ বাংলায় প্রতিচিন্তাতে প্রকাশিত হয়েছিল, সেগুলো বোধহয় আপনারা সহজেই পেতে পারেন। তো এখন তো অত সময় নেই, কাজেই অত বিস্তারিত ভাবে আমি বলতে পারছি না, তবে এইটুকুই এখন পর্যন্ত বললাম। হায়দার ভাই, ময়নুলের কোশ্চেনের প্রেক্ষাপটে আমি একটু অ্যাড করে একটা কথা। আমাদের পাশে তো চায়না রয়েছে, চায়না কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট কান্ট্রি হিসেবেই আমরা দেখছি। তা চায়না কেন বিভিন্ন দেশে বা আন্তর্জাতিকভাবে সব দেশে যারা শ্রমিক শ্রেণীর কথা বলছে বা শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে তাদের পাশে থাকছে না, অথবা থাকছে কি? এই প্রশ্নটাই করি। তা সেখানে আমরা কেন? খুবই সঙ্গত প্রশ্ন। এবং আমি প্রথমেই বলি যে আমার অনুজ প্রতিম, খুবই শ্রদ্ধাভাজন ডক্টর নজরুল ইসলাম এটা নিয়ে কিন্তু অনেক কাজ করেছেন, আলোচনা করেছেন, এবং ওনার আলোচনা পড়লে সবাই উপকৃত হবেন। আমি নিজেও বেশ কিছু কাজ করেছি চীনে, আমি অনেকদিন ধরেই যাওয়া আসা করি। এখন চীনের ব্যাপারটি আমার মনে হয় খুব জটিল, কারণ একদিক দিয়ে চীনের বিপ্লবটি ছিল বেশ অগ্রসর বিপ্লব। ইয়ানান পর্যায়ে চীন কিন্তু খুবই সমতা ভিত্তিক একটি আন্দোলনই বলবো তখন আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের একটা বেস এরিয়া ছিল, বেশ বিরাট বেস এরিয়া, এবং তার ফলে তাদের প্র্যাকটিসও হয়েছিল, এবং এটা খুবই সমর্থনযোগ্য এবং প্রশংসনীয়। 50-এর দশকে আমরা দেখছি চীনের ভিতরে 2টো লাইন দেখা যাচ্ছে। একটা লাইন হচ্ছে পুয়ার পেজান্ট টাইপের লাইন, আর একটা হচ্ছে যে অনেকটা জাতীয়তাবাদী এবং দেশকে উন্নত করতে হবে এই লাইন, এবং মোটামুটি ভাবে তখনকার স্টালিনীয় সোভিয়েত পন্থী শিল্পায়নের দিকে তাদের যাত্রা।
আবার গ্রেটলি ফরওয়ার্ডে আমরা গিয়ে দেখলাম একটা অতি বামপন্থী প্রবণতার সৃষ্টি হলো, যার ফলে খুব মানে দুঃখজনক দুর্ভিক্ষের সৃষ্টি হলো এবং গণতন্ত্রের খেলাফ হলো। এবং তখন থেকে কিন্তু মাওয়ের একটি পার্সোনালিটি কাল্ট, ব্যক্তিতন্ত্রের দিকে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করি। তারপরে 60-এর দশকের কথা সবাই জানেন, সেখানেও অতি বামপন্থী বিচ্যুতি অনেক ঘটেছিল। কিন্তু তারপরে সংস্কারের পরে আমার মনে হলো যে অনেক রকম বিতর্ক হয়েছে তখন, কিন্তু গণতান্ত্রিক দিকে চীন খুব একটা যেতে পারেনি। যদিও আমি লক্ষ্য করেছি চীনে আমার যাওয়ার সময় যে 1990-এর প্রথমের কথা বলছি, তখন কিন্তু কারখানা লেভেলে ম্যানেজারদের অনেক সমালোচনা শ্রমিকরা করতো খোলাখুলি ভাবে, এবং অনেক ম্যানেজারও তখন অনেক সমতাপন্থী ছিলেন এবং অনেকেই বোনাস ফিরিয়ে দিয়েছিলেন, যে শ্রমিকদের তারা ছাঁটাই করবেন না এই জন্য তারা বোনাস ফিরিয়ে দিয়েছিলেন। তারপরের কথা সবাই জানেন, টাউন ভিলেজ শিপ এন্টারপ্রাইজকে প্রাইভেটাইজেশন করা হয়েছে ব্যাপকভাবে, এবং জিয়াং জেমিনের সময়ে পার্টিতে অনেক পুঁজিবাদীদেরও ঢোকার সুযোগ দেওয়া হয়েছে, এবং ব্যক্তি মালিকানা এখন চীনে অনেক প্রতিষ্ঠিত। তার মানে এই নয় যে চীন পুরোপুরি পুঁজিবাদী হয়ে গেছে, আমি চীনকে খুব জটিল মনে করি। কিন্তু চীন যে খুব একটা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের পক্ষপাতী, সেটারও কোনো লক্ষণ আমরা পাচ্ছি না, সেটা আপনি ঠিকই বলেছেন, এবং হবে বলেও আমার মনে হয় না। এবং চীনে অসম্মত প্রচুর বেড়ে গেছে, এবং তার ফলে চীনের ভেতরেই শ্রেণী সংগ্রাম আমার মনে হয় হতে বাধ্য, এটা যদি রোধ করা না যায়। এবং শি জিনপিং বাস্তবিক পক্ষে কতটা করে উঠতে পারবেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। কিন্তু চীন এখনো আমি বলবো গুণগতভাবে পুরোপুরি পুঁজিবাদী দেশ হয়ে ওঠেনি, আবার পুরোপুরি সমাজতান্ত্রিক দেশও সেটা নয়, সেখানেই সমস্যা। সুতরাং আমার মনে হয় না যে চীনের দিকে তাকিয়ে আমাদের খুব একটা লাভ হবে। মহসিন ভাই, আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি আপনার যে প্রশ্নটা তুলেছেন এবং হাজার যেটা বললেন সেটা নিয়ে কিছুটা কথা বলতে চাই। আমার মনে হয় যে আমরা পৃথিবীটাকে একটু ভিন্নভাবে দেখা দরকার। সেটা হচ্ছে যে এই যে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যে অবক্ষয় হলো, তার পরিপ্রেক্ষিতে আমাদের কতগুলো অভিজ্ঞতা হয়েছে, সে থেকে আমরা কি বুঝবে। আমার মনে হয় যে আজকে পৃথিবীতে যেটা ডিমান্ড সবচেয়ে বেশি হচ্ছে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র বলতে আমরা যে ফর্মাল গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র না। কিন্তু বাংলাদেশে যে আজকে ইলেকশন নিয়ে কোনো প্রকৃত শ্রদ্ধা নেই, কোনো বিশ্বাস নেই, তার কারণ হচ্ছে কি একই ফর্মাল গণতন্ত্র। আমরা ভোটে কতগুলো লোক নির্বাচন করলাম, তারপর আমরা সেই সব প্রসেস সমাজ পরিচালনার বিরুদ্ধে থেকে পিছনে থেকে গেলাম। আমার মনে হয় নতুন করে গণতন্ত্র চিন্তা করতে হবে, নতুন যাতে জনগণ কিভাবে ডিরেক্টলি ইনভলভ হতে পারে সেই জন্য যে না তাদের গণতন্ত্রের উদ্দেশ্য এক আমরা যেন আমাদের নিজেদের জীবনযাপনের উপর আমাদের কন্ট্রোল থাকে, আমাদের নিয়ন্ত্রণ করতে পারি, অন্যের উপর নির্ভর না করতে হয় নাকি। আমরা নতুন ভাবে গণতন্ত্র চিন্তা করতে হবে। আমরা অফার জনগণকে নতুন ধরনের গণতন্ত্র, যাতে তাদের নিজেদের উপরে, নিজেদের জীবন ধারণের উপরে তাদের কন্ট্রোল থাকে। সেই সঙ্গে প্রসঙ্গ আসে অর্থনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, ইকোনমিক লাইফে গণতন্ত্রের প্রচার করা দরকার। আমার যেহেতু কোনো ফর্মুলা নেই, কিন্তু আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে গণতন্ত্র অত্যন্ত জরুরি, পুরনো গণতন্ত্র চলবে না। আমাদের নতুন করে গণতন্ত্র কি, সেটা রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এই নতুন কিভাবে আমরা জনগণ সত্যিকারে কি চায় সেগুলো নির্মাণ করে সেগুলো আমাদের দাবির মধ্যে আনতে হবে, তাহলে শুধু আমাদের প্রগ্রসর হতে পারি। তাই বলতে চাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, হীরা ভাই কিছু বলেন। আজকের এই অনুষ্ঠানের আমি একটু দেরিতে এসেছি, কোনো সভাপতি নাই, তাই সবাইকেই আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠানটি নিবেদিত অর্থাৎ কমরেড লেনিন, তো তার প্রতি শ্রদ্ধা জানাই, তার 151তম জন্ম জয়ন্তীতে। এখানে প্রসঙ্গটি হচ্ছে গণতান্ত্রিক আন্তর্জাতিকতা। আমি যতটুকু দেখেছি এই বিজ্ঞাপনে, অনুষ্ঠানের বিজ্ঞাপনে,
এখন গণতন্ত্র এবং আন্তর্জাতিকতা দুইটা বিষয়ের সংজ্ঞা প্রয়োজন, এবং এই দুইটা বিষয় যদি সঠিকভাবে সংজ্ঞায়িত হয় তারপরে আমরা এই বিষয়গুলোকে নিয়ে দুইটার মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমরা এতদিন যে বিষয়টি নিয়ে চিন্তা করেছি সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা। শ্রমিক শ্রেণীও এক ধরনের গণতন্ত্র, অবশ্যই সর্বোচ্চ গণতন্ত্র বলে আমরা মনে করি, এমনকি সর্বহারার একনায়কত্বকে আমরা সর্বোচ্চ গণতন্ত্র বলে মনে করতাম। প্রথমে আমার যেটা মনে হয় গণতন্ত্রের সংজ্ঞায়ন, গণতন্ত্রটা কি? একটু আগে মহসিন ভাই একটা গণতন্ত্র সম্পর্কে স্পর্শ করে গেলেন। আমি যেটা বুঝি যে গণতন্ত্র হচ্ছে এমন একটা সমাজতন্ত্র বা সমাজ ব্যবস্থা যেখানে জনগণ, যারা প্রকৃত অর্থে একটি দেশের মালিক, তাদের দেশ পরিচালনায় অংশগ্রহণ, তাদের স্বাধীন মত প্রকাশের সুযোগ, এবং their what shall I say, their active participation in functioning or running the state machinery. এটা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও চলবে না যদি আমার দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণটা না থাকে। আমি মত প্রকাশ করলাম, তাতে কি যায় আসে? দেশে যে হিজিমনি আছে, যারা মূল ক্ষমতার অধিকারী, যারা দেশের ক্ষমতাটাকে ধরে আছে, এই হিজিমনিকে যদি আমি রক্ষা করে চলি, যদি নিচের স্তরে যারা ইতে আছে, কি বলে, প্রান্তে আছে, কি বলা যায়, যারা ফ্রিঞ্জে আছে, এদের যদি কোনো কথাবার্তা বলার সুযোগ না থাকে, এবং এই হেজিমনি তার একটা কনসেপ্ট, তার একটা তার যেসব সুবিধাজনক চিন্তা ভাবনা, সেটা যেভাবে হোক, সেটা সাংস্কৃতিক পর্যায়ে হোক, সেটা ধর্মীয় পর্যায়ে হোক, বা সেটা অন্য যে কোনো পর্যায়ে হোক, সেটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতাকে, তাই সেটা চাপিয়ে তাকে দিতে হবে, তার যদি অস্তিত্বকে রক্ষা করতে হয়, সেটা সে চাপিয়ে দিয়ে যাচ্ছে এবং জনগণের কাছ থেকে এক ধরনের সম্মতি সে আদায় করার চেষ্টা করছে। এটা আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, তাও আমরা লক্ষ্য করব। এক এক জায়গায় এক এক রকম, বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে একরকম, তারপরে আপনার মিয়ানমারে একরকম, উন্নত বিশ্বে আমেরিকা সেই একই রকম ভাবে চলছে। চাপ, মানে একটা এমন একটা ব্যবস্থা সেখানে বিরাজ করছে, যে ব্যবস্থাটাকে জনগণের কাছে সেটাকে একটা কি বলা যায়, সেটাকে গ্রহণযোগ্যতা, তার গ্রহণযোগ্যতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, তার গ্রহণযোগ্যতাটাকে ন্যায়সঙ্গত করার জন্য, মানুষের কনসেন্ট নেওয়ার জন্য, মানুষের সম্মতি আদায় করার জন্য সার্বিকভাবে যে একটা কর্ম তারা পরিচালনা করছে সাংস্কৃতিক ভাবে, সেই সার্বিক যে আগ্রাসনটা, সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক কর্মকাণ্ড, তার বিরুদ্ধে যদি জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকে, এই কি বলা যায় প্রান্তস্থিত জনগণের, তাহলে পরে আমরা গণতন্ত্রের প্রকৃত চর্চা পাবো না কোনো দেশে, কোনো জায়গাতে। আপনারা দেখছেন যে আজকে বাংলাদেশে কি হচ্ছে, সুন্দরবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কি করার জন্য? ওখানে আমাদের পাওয়ার প্ল্যান্ট করবে, তো পাওয়ারে কিন্তু আমরা এখন মোটামুটি আমাদের যেটা রিকোয়ারমেন্ট, তার চেয়ে বেশি আমাদের সক্ষমতা, ক্যাপাসিটি তার চেয়ে বেশি, সব অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট বসে আছে এখানে। বাঁশখালীতে যে পাওয়ার প্ল্যান্ট করার চিন্তা করা হচ্ছে, এবং ফসিল ফুয়েলকে বার্ন করে ফসিল ফুয়েল দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালু করার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে হায়দার ভাই তো আরো ভালোভাবে জানেন, যে অ্যামাজনে কি হচ্ছে, ভয়াবহ। অ্যামাজন যে রেইন ফরেস্ট ধ্বংস করে দেওয়া হচ্ছে। কে এর বিরুদ্ধে কথা বলছে না, বরং এমন একটা মানুষের মধ্যে চিন্তা জাগানো হচ্ছে যে না না, এগুলো তো কোনো সমস্যা নাই, তোমারই কল্যাণ হবে যদি আমরা এখানে এগুলাকে ধ্বংস করি, ফসিল ফুয়েল ব্যবহার করি, এতে করে তোমার কোনো অসুবিধা হবে না। এই যে মানুষের মধ্যে চিন্তাকে একটা স্থাপন করা, একটা বলবো ওই হেজিমনি, অর্থাৎ যারা প্রভাবশালী, তাদের স্বার্থের পক্ষের চিন্তাকে মানুষের মধ্যে স্থাপন করা, মানুষের মধ্যে এটা বদ্ধমূল একটা ধারণা জন্মানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে, এই সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, এই সাংস্কৃতিক যে প্রক্রিয়া, এটা থেকে যদি বেরিয়ে না আসা যায়, আমরা গণতান্ত্রিক আন্তর্জাতিকতা, সেটা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, আমরা সেটা ঠিক ওইভাবে চিন্তা করতে পারবো না। আমরা প্রতিটি দেশেই যদি গণতন্ত্র, ওই প্রকৃত অর্থে গণতন্ত্রের চর্চা আমরা করতে পারি, জনগণের
যে ক্ষমতায়ন রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, সেটা যদি প্রতিষ্ঠা করা না যায়, গণতন্ত্র, জনগণের যে চিন্তার বহিঃপ্রকাশ, সেটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এইসব তত্ত্ব চর্চা করতে পারবো, কিন্তু তত্ত্ব দিয়ে কোনো পরিবর্তন আসবে না। তত্ত্ব হবে কাগজের বোঝা, আর কিছুই না। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি কিন্তু এগুলো খুব কম বুঝি বলে এই কথা বলতে চাচ্ছিলাম না। তো আমার শ্যামদার অনুরোধে আমি আমার বোকামিটাকে প্রকাশ করেই ফেললাম। সবাইকে ধন্যবাদ। না হীরা ভাই, আমরা বাংলাদেশ থেকে শুনতে সবসময় আগ্রহী, মানে এই কারণ আপনাদের ফিল্ডের যে অভিজ্ঞতাটা সেটা আমরা আসলে জানতে চাই, আমরা কিভাবে এইখানে ব্যবহৃত হতে পারি আপনাদের দ্বারা, সেইটা আমাদের জানতে চাই। প্রিয় বন্ধু, আপনি দেখছেন মহামতি লেনিনের 151তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রগতি টিভি ইউএসএ আয়োজিত অনুষ্ঠান এর দ্বিতীয় পর্ব, সাম্রাজ্যবাদ ও আন্তর্জাতিকতাবাদ প্রসঙ্গে লেনিন। আশা করছি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা এই অনুষ্ঠান ফেসবুকেও লাইভ প্রচার হচ্ছে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনারা যদি আর কেউ কিছু মতামত দিতে চান, বলতে চান, প্রশ্ন করতে চান, প্লিজ গো হেড। উৎপল দা আটলান্টা থেকে। ধন্যবাদ। হায়দার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন, বিশেষ করে ওনার শব্দ চয়ন এবং বলা দুটোই আমরা যারা বাংলাদেশে ছিলাম বা থাকি তাদের চাইতে অনেক, উনি দীর্ঘদিন আমেরিকায় আছেন, অনেক বেশি ভালো। সম্ভবত উনি কবি বলেই হয়তো ওনার প্রকাশটা খুব সুন্দর। সবশেষে ওনার একটু কবিতা, নিজের কবিতাও শুনতে চাইবো, অন্যদের কবিতার বাইরেও। আমি ব্যক্তিগতভাবে খুব আগ্রহী শুনতে। তবে আমার এই হীরা ভাইয়ের কথা প্রসঙ্গে আমার একটা প্রশ্ন হঠাৎ করে মনে আসলো, সেটা হচ্ছে যে সর্বহারার আন্তর্জাতিকতাবাদ আমরা তো একটা সময় শুনেছি। আজকে আপনি বললেন গণতান্ত্রিক আন্তর্জাতিকতাবাদ। গণতান্ত্রিক আন্তর্জাতিকতাবাদ কি সর্বহারার আন্তর্জাতিকতাবাদকে নেগেট করছে? মানে এটাকে নতুন একটা প্রতিস্থাপিত হচ্ছে এটা? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। দ্বিতীয়ত, এই যে গণতন্ত্রায়নের কথা বলছেন, আমরা গণতন্ত্র বিষয়টা তো দীর্ঘ সময় প্র্যাকটিস হয়েছে, এটা আজকে থেকে না, মানে অনেক বছর। এটা তো এখনো গণতন্ত্রের কোনো সঠিক রূপ কোথাও কোনো দেশে আমরা সেভাবে দেখতে পাইনি। আপনার যে গণতন্ত্র, সেটা কি ইউটোপীয় কোনো কিছু, এরকম কিছু কি আপনি বলছেন? আপনি কি একটু বলবেন? ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। এরকম প্রশ্ন কি আর কারো আছে? আছে, আমারও আরেকটু আছে। সেটা হলো, আমার মনে হয় যে বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে আন্দোলনকে অ্যাকুমুলেট করার জন্য যেটা দরকার হলো একটা ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম, যেটা গাইড করবে সারা দেশ জুড়ে। একটা ইন্টেলেকচুয়াল পুঁজিবাদের বিকল্প একটা প্ল্যাটফর্ম দরকার। সেটা না হলে সমস্ত কিছুই একটা বিচ্ছিন্ন হয়ে দপ করে জ্বলে উঠে দপ করে নিভে যাবে। এই পর্যায়টাকে টোটালি, যেহেতু আন্তর্জাতিকবাদের কথা বলছেন আপনারা, তাহলে আমার একটা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম, যেটা হলো সারা দেশে যারা গাইড দেবে মেন্টালি, একই সাথে তাদের মধ্যে যেও তারা কাজ করবে। তো এরকম একটা প্ল্যাটফর্ম কি আপনারা, আপনি হায়দার ভাই তো খুব উচ্চ পর্যায়ের বুদ্ধিজীবী আর কি, তো আপনারা কি এরকম কোনো প্ল্যাটফর্ম সারা দুনিয়াকে যুক্ত করে একটা পুঁজিবাদের বিকল্প ইন্টেলেকচুয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন কিনা, যেখান থেকে আমরা গাইডলাইন পাবো বা তাদের ডাকতে পারবো, আমাদের যখন লোকাল বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা শ্রীলঙ্কায় যাওয়ার দরকার, তারা এসে আমাদের হেল্প করবে বা উৎসাহ যোগাবে? এরকম কিছু আছে কিনা, তৈরি হচ্ছে কিনা সারা দুনিয়ায় কোথাও? আমি একটু অ্যাড করি হায়দার ভাই। আমরা দেখতে পাচ্ছি যে মইনুল যেটা অ্যাড্রেস করেছে, এই ব্যাপারে নানা ধরনের মত ভিন্নতার কারণে আসলে ওই ধরনের ইন্টেলেকচুয়াল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি না। এক একজন এক একভাবে কথা বলছেন, সেই জন্য আমরা আসলে ভরসা পাচ্ছি না। গো হেড, আপনার উত্তর কি হতে পারে বলেন। আচ্ছা, না, এগুলো সবই খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং মন্তব্য। আমি হীরা ভাইয়ের যে মন্তব্যগুলো তার সঙ্গে প্রায় সম্পূর্ণভাবেই একমত, এবং আমরা যারা যৎকিঞ্চিত
মার্ক্সবাদ এবং তার প্রয়োগের সঙ্গে পরিচিত তারা সকলেই জানি যে আসলে কিন্তু শুরু হচ্ছে প্র্যাকটিস দিয়ে। হ্যাঁ, যদি ফর্মুলা আকারে আমি বলতে চাই কিছু, তাহলে ফ্রম প্র্যাকটিস টু থিওরি টু প্র্যাকটিস। হ্যাঁ, এখন আর প্র্যাকটিস থেকেই শুরু এবং প্র্যাকটিসে ফিরে আসতে হবে এবং অব্যাহতভাবে এইভাবেই চলবে। যে তত্ত্ব কোনো কাজে লাগে না সেই তত্ত্বে আমাদের দরকার নাই, সেটা সেই বিষয়ে আমি একমত সম্পূর্ণ আপনার সম্পর্কে। এবং বিলাসিতার সময় আমাদের নেই কারোরই। সুতরাং এই যে সংগঠনের ব্যাপারটি সেটা খুবই জরুরি। তা আমি উৎপলদার যে দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে আসছি, তার আগে আমি একটু মইনুল ভাইয়ের কথাটা ভালো করে আমাদের সকলকে চিন্তা করতে বলি। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে 1865 সনের যে প্রথম আন্তর্জাতিক, যেখানে মার্কস এঙ্গেলস সরাসরি জড়িত ছিলেন, দ্বিতীয় আন্তর্জাতিক যেখানে এঙ্গেলস জড়িত ছিলেন কিন্তু মার্কস ছিলেন না তখন আর, 1883 সনে ওনার মৃত্যু হয় আপনারা জানেন, এবং তৃতীয় আন্তর্জাতিক যেটা দ্বিতীয় আন্তর্জাতিকের ব্যর্থতার ফল হিসাবে বলশেভিক বিপ্লবের পরে সংগঠিত হয় এবং তখনই কিন্তু পার্টিগুলোকে কমিউনিস্ট পার্টি বলা হয়। তার আগে এগুলো ছিল সব সোশ্যাল ডেমোক্রেটিক, লেবার পার্টি কিংবা সোশ্যালিস্ট পার্টি। কিন্তু যেহেতু তারা বিশ্বাসঘাতকতা করলো বিপ্লবের সঙ্গে, জনসাধারণের সঙ্গে, জনগণের স্বার্থের সঙ্গে, সেই জন্য তৃতীয় আন্তর্জাতিক হলো। কিন্তু এগুলো সবই ইতিহাস যদি আমরা ভালো করে পড়ে দেখি তাহলে দেখবো অনেক অনেক তর্ক ছিল, অনেক বিতর্ক ছিল। যেমন এই আমাদের যে মানবেন্দ্রনাথ রায় ছিলেন, তিনি কিন্তু লেনিনের বিরুদ্ধে একটা থিসিস দিয়েছিলেন তৃতীয় আন্তর্জাতিকের যে অধিবেশনে 1921-22 সনের দিকে। তাদের মন গড়া একটা তত্ত্বই আমি বলবো, কারণ এম এন রায় খুব একটা প্র্যাকটিসের সঙ্গে যুক্ত ছিলেন না সেই অর্থে, এবং সেই জন্য চাইনিজ কমিউনিস্টরা তাকে বেশ ঠাট্টা করতো পরে, যেখানে উনি উপদেষ্টা হিসাবে গিয়েছিলেন। তো উনি ভাবছিলেন যে এক লাফে আমরা সমাজতান্ত্রিক বিপ্লবে চলে যাব রাশিয়ার মতোই। কিন্তু লেনিন আরো বাস্তব বুদ্ধিতে ভেবে দেখলেন যে না, আসলে যেগুলোকে আমরা বলি জাতীয় মুক্তির আন্দোলন, ন্যাশনাল লিবারেশন আন্দোলন, নজরুল তো ওটা নিয়ে অনেক বলেছেন গতবারে এবং মূল্যবান ভাবে অনেক আলোচনা করেছেন। উনি বললেন যে সেগুলোকেও আমাদের সমর্থন করতে হবে। তো এখন আমরা আমাদের যে বর্তমান সংকট সেটার মোটা দাগের এবং আরো কিছু সূক্ষ্ম বিশ্লেষণ আমরা করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের তো জানা নেই যে দক্ষিণ এশিয়াতে কি হচ্ছে, আমাদের তো জানা নেই দক্ষিণ পূর্ব এশিয়াতে কি হচ্ছে, তাই না? আমি এই দুই আমেরিকা সম্পর্কে মোটামুটি অবহিত, ইউরোপ সম্পর্কেও মোটামুটি অবহিত। সেখানে এই আন্তর্জাতিক গঠনের ব্যাপার নিয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছে। আমার মনে হয় প্রথম পদক্ষেপটি হবে যদি ওই রিজনাল, আঞ্চলিক ভাবে যদি আলোচনা করে এই পার্টির ভিত্তিতে কিংবা অন্য কোনো এই পার্টির কাছাকাছি সাংগঠনিক আলোচনার ভিত্তিতে যদি একটা প্ল্যাটফর্ম খাড়া করা যায়, এবং আমাদের তো কিছু চিন্তা আছে, তারপরে আমাদের চিন্তা তাদের উপর চাপিয়ে না দিয়ে আমরা যদি সত্যিকার অর্থে মত বিনিময় করি, যেই মতটা মন গড়া মত নয়, যেই মতটা হচ্ছে বাস্তবিক সমস্যার পরিপ্রেক্ষিতে এবং যে তত্ত্ব কাজে লাগে সেই তত্ত্বের ভিত্তিতে আমরা খাড়া করেছি। তারপরে আলোচনা চলুক, মতদ্বৈধতা হবে, হয়তো তর্ক হবে সত্যিকার অর্থে, কুতর্ক নয় সুতর্ক, এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হতে পারবো। আমার মনে হয় অতীতের দিকে তাকালে আমরা দেখি যতটা সফল হয়েছে আন্দোলন, সবটা তো সফল হয়নি আমরা জানি, কিন্তু যতটা সফল হয়েছে সেটা এইভাবেই হয়েছে। এবং আমার মনে হয় না যে আমাদের হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে, কারণ আমি আস্থাবান যে জনসাধারণের সংগ্রাম এটা অবধারিত, তাদের সংগ্রাম না করে উপায় নেই, কারণ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কাজেই ভাববিলাসিতার কোনো এখানে স্থান নেই আমি মনে করি, কিন্তু কাজ করার দরকার আছে এবং সব দিকেই কাজ করার দরকার আছে। এবং আমরা প্রস্তুত, আপনারা ডাকলে আমরা আসবো, কারণ মূল সংগ্রাম তো আপনাদের ওখানেই হচ্ছে। আচ্ছা, এবার আমি গণতন্ত্রে এর দিকে যাই। সর্বহারা বাংলায় আমি যতদূর জানি এই প্রলেতারিয়েত এই শব্দটি প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়, এবং
মার্কসের যে প্রলেতারিয়েত তত্ত্ব ছিল, বিশেষ করে তরুণ মার্কসের, সেই তত্ত্ব অনুযায়ী যে যাদের কিছুই নেই তারাই ইউনিভার্সাল ইন্টারেস্টে, মানে সার্বিক স্বার্থে কাজ করতে পারে, কারণ তাদের নিজের তো সব গেছে। সেটা এখনো সত্যি, কিন্তু আরো একটু বাস্তবিক ভাবে আমরা যদি দেখতে চাই তাহলে আরো শ্রেণী নির্ণয় করতে হবে এবং শ্রেণী স্বার্থগুলোকে দেখতে হবে। এবং সেইখানে আমরা শ্রমিক থেকে শুরু করলাম, লেনিন শ্রমিক কৃষকের মৈত্রীর কথা বললেন, মাও বললেন যে না, গরিব কৃষকরাও বিপ্লবী, এবং দেখা গেল বাস্তবিক ক্ষেত্রে তাই, এবং ভিয়েতনামের ক্ষেত্রেও আমরা সেটা প্রয়োগ করলাম। এখন এটার অতি বামপন্থী বিচ্যুতিও হয়েছে, আমরা দেখেছি নকশাল আন্দোলনে আমাদের বাড়ির পাশেই, এবং আমাদের বাংলাদেশের যে মাওবাদী আন্দোলন সেখানেও এরকম বিচ্যুতি, সব মাওবাদীর নয়, আবার এখানে আমি সাবধানতা অবলম্বন করতে চাই, কিন্তু কিছু কিছু মাওবাদীর তো বিচ্যুতি হয়েছিল। তো সেই জন্য আমি বলবো যে এটাকে আমি আর একটু সুসংগঠিত ভাবে বলতে চাচ্ছি যে এই যে খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী এবং তাদের মিত্র, এদের ভিত্তিতে, এবং গণতন্ত্রের যে সংজ্ঞায়নের কথা বললেন আমাদের হীরা ভাই, খুবই সঙ্গত প্রশ্ন, এবং সেই সংজ্ঞায়নটার এই একটা জটিল বিষয়ের তো এক কথায় সংজ্ঞা দেওয়া যায় না, সেটার জন্য অনেক কথার প্রয়োজন হয়, পরস্পর সংলগ্ন কথাই। তো সেই চেষ্টাটাই কিন্তু আমি এবং আমার মতো যারা এই বিষয় নিয়ে চিন্তা করেন তারা করার চেষ্টা করে যাচ্ছেন। তো সেইভাবে আমি বলবো যে এই দুটোর ভিতরে কোনো অসঙ্গতি কিংবা কন্ট্রাডিকশন নেই, কিন্তু মার্কস যেখানে একটা খুব অ্যাবস্ট্রাক্ট তত্ত্ব দিয়েছিলেন তার জীবনের প্রথম দিকে, সেখানে আমরা আর একটু সুনির্দিষ্ট তত্ত্ব, যেটা ব্যবহারিক দিক দিয়ে আমাদের বেশি সাহায্য করতে পারে, সেই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আর উৎপলদা, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আপনার কবিতা শুনবো। আমি কবিতার আগে কবিতা আবার খুঁজে বের করতে হবে। যাই হোক, আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা বলি। দ্বিতীয় প্রশ্নটা ছিল, এটা কি ইউটোপিয়া কিনা? আপনি যে গণতন্ত্রের কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। আমার প্রবন্ধের কিন্তু একেবারে শেষ অংশে, যে সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, এই শেষ অংশে আমি নিজেই এই প্রশ্নটার উত্থাপন করেছি। হ্যাঁ, তো এখন একটা জিনিস, মানে ইউটোপিয়ার তো আক্ষরিক অর্থ হচ্ছে নোওয়্যার, তাই না? এখন মানে টোপোস, গ্রিক টোপোস শব্দ থেকে, শব্দটা নিগেশন থেকে এসছে। টোপোস কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে স্থান। এখন আমি বলছি যে আমরা যদি আবার হীরা ভাইয়ের কথায় ফিরে যাই, আমরা যদি এই ব্যবহারিক দিক দিয়ে শুরু করি, জিনিসটা প্র্যাকটিস দিক দিয়ে শুরু করি, এবং সেখান থেকে আমরা যদি গণতন্ত্রের ঘাটতি কিভাবে পূরণ হতে পারে সেই দিকে যাই, এবং তার থেকে আমরা যদি সাংগঠনিক দিক দিয়ে চিন্তা করি এবং জনসাধারণের সংগ্রামের দিকগুলো নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখব এর জন্য অনেক ইতিহাস ঘাটার প্রয়োজন আছে। কিন্তু এই আমার সামান্য কাজের ভিত্তিতে আমি এটুকু বলতে পারি যে আমরা যদি প্রত্যেক দেশের ইতিহাস অনুধাবন করার চেষ্টা করি নিচু কোটা থেকে, তাহলে দেখবো কিন্তু জনসাধারণও গণতন্ত্র প্রতিষ্ঠার অনেক সংগ্রামে ব্যাপ্ত থেকেছেন এবং আছেন, এবং সেখানে স্থানিকভাবে, সাময়িকভাবে অনেক গভীর গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে, এবং এগুলোর কারণও আছে। এবং এটা কোনো একটা ইউনিভার্সাল কারণ নয়, এটার খুব সুনির্দিষ্ট কারণ আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জন্য আবার লেনিনের কথায় ফিরে যাই যে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট জিনিসের সন্ধান এবং বিশ্লেষণ আমাদের করতে হবে, এবং সেটা করলে এটা আর ইউটোপিয়ান থাকবে না, কিন্তু সেটা না করলে অবশ্যই এটা ইউটোপিয়ান চিন্তাই হবে। তা আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। বলুন। আমরা প্রায় শেষের দিকে আসছি, একটু সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি ওই 900 শিক্ষকের মধ্যে আমি 20 জন শিক্ষককে পাইছিলাম যারা লেখাপড়াতে এবং বাংলাদেশের সমাজ বিপ্লবে তারা একটা অনুঘটকের ভূমিকা পালন করবে। তো পরবর্তীকালে আমি 90 সালের পরে, আমি যখন 93-তে বের হয়ে আসি, 2000-এর পরে এসে আমি দেখলাম যে তারা 20 জনের জায়গায় 5 জনে চলে আসছে। আর 2021 সালে এসে আমি দেখলাম তারা একজনও আর নেই। তা আমার কাছে মনে হয়েছে যে কারণে
আমি একটা ইউনিভার্সিটি গিরিকে স্বপ্ন দেখতাম সারা পৃথিবীর বুদ্ধিজীবীরা এই সোভিয়েত ইউনিয়ন আর পূর্ব ইউরোপ ভাঙার পরে এই বুদ্ধিজীবীরা কি এইরকম একটা জায়গায় চলে গেল কিনা আমার মাঝে মধ্যে সেটা মনে হয়, অন্তত বাংলাদেশটা দেখে আমার সেটা মনে হয়েছে। তো হায়দার ভাই একটা কথা এখানে বলছে যে প্র্যাকটিসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা না থাকলে বিশাল বিশাল লেখাপড়া জানা পণ্ডিত ব্যক্তি আছে, কখন যে কোন দিকে ঝোঁক মারে, এই বুদ্ধিজীবীরা কখন যে কোন বক্তৃতা মারে এ বোঝা আমার জন্য খুব কঠিন হয়ে যায়, মারাত্মক কঠিন হয়ে যায় আমার জন্য। তো সবাইকে ধন্যবাদ। রাইট, অনেক অনেক খুব সুন্দর ধন্যবাদ প্রশ্ন কথা। মতামতের জন্য। আমরা এই অনুষ্ঠানটা অনানুষ্ঠানিক ভাবে চালিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমরা লাইভে থাকবো না। তো তার আগে আমি আমার পক্ষ থেকে, সঞ্চালকের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন। আজকে আমাদের এই 151তম মহামতি লেনিনের 151তম জন্মবার্ষিকীতে মিলিত হয়ে বিদগ্ধ আলোচনা এবং কথা উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমরা আগামী শনিবারে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, লেনিনের প্রধান প্রধান রচনা সমূহের উপরে উপস্থাপন করবেন ডক্টর মহসিন সিদ্দিকী, সঞ্চালনা করবেন আলী সিদ্দিক। আপনারা থাকবেন সেই অনুষ্ঠানে, এই আশা ব্যক্ত করে লাইভ শেষ করছি। আপনারা যদি আরো দীর্ঘক্ষণ আড্ডা দিতে চান আমাদের সাথে থাকুন, আমি আছি। ধন্যবাদ।